আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 11 অর্থাৎ আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম নিয়ে। আমাদের এসএসসি 2027 ব্যাচ যারা আছো, তোমাদের এখনই সবচেয়ে পারফেক্ট সময় আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা বিস্তর আলোচনা করার। এবং এই অর্গানিক কেমিস্ট্রি আমাদের পরীক্ষার হলে কতটা এগিয়ে দেবে সেটা আমরা ভাবতেও পারবো না। তাই এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমাদের যে আতঙ্ক, সেই আতঙ্ক নিরাময়ের জন্য আমরা তোমাদের জন্য আনছি একটি অর্গানিক কেমিস্ট্রির উপর সম্পূর্ণ একটি প্লেলিস্ট, যেখানে তোমাদেরকে আমরা ইউটিউবেই আমাদের জৈব যৌগের A to Z আমরা কভার করার চেষ্টা করব। তো তোমরা সবাই আমার সাথে থাকবে। আচ্ছা, এখন জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, রাইট? কেমিস্ট্রি গুণগত রসায়ন আছে, কেমিস্ট্রি পরিমাণগত রসায়ন আছে, কেমিস্ট্রিতে আমাদের জৈব রসায়ন আছে, তড়িৎ রসায়ন আছে। টোটাল এইরকম 4টা দিক আছে। তো ওই জৈব রসায়নটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। জৈব রসায়নের ইতিহাসটা প্রথমে আমাদের জানতে হবে। জৈব রসায়নের ইতিহাসটা কি? আমরা যদি দেখি জৈব রসায়নের প্রথম যে কথাটা, যে জৈব অজৈব এই যে কথাগুলো আসছে, এটা কোত্থেকে আসছে? শুরুর দিকে যে জৈব এবং অজৈব যৌগের যে বিভাজন, এই জৈব রসায়ন মেইনলি কি জৈব যৌগ এবং অজৈব যৌগ এইগুলোকে আলাদা করা হয়েছে। জৈব যৌগ নিয়ে আমরা যে কাজকর্ম করি সেটাই হচ্ছে মেইনলি জৈব রসায়ন। এখন এই যে জৈব যৌগ এবং অজৈব যৌগের বিভাজন প্রথম করতে পারছিল বিজ্ঞানী ল্যাভোইসিয়ার। সে কি করছিল? প্রথম প্রমাণ করে যে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। এখন এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে, এইগুলো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে আমাদের বডিতে অনেক ধরনের কেমিক্যাল উপাদান আছে। এই উপাদানগুলোর মধ্যে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাওয়া যায়। যেমন আমাদের রক্তে কি গ্লুকোজ আছে না? বা উদ্ভিদ কি গ্লুকোজ আমাদেরকে খাদ্য সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। তো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের জৈব যৌগের প্রধান উপাদান, এবং তিনি এর মাধ্যমে প্রথম অজৈব যৌগ এবং জৈব যৌগকে আলাদা করতে পারেন। এবং এরপরে আমাদের একটা ধারণা আসে যে এই যে জৈব যৌগগুলো, এগুলো পাওয়া যায় কোত্থেকে? জৈব উপাদান থেকে, অর্থাৎ জীব যারা আছে, আমাদের যেই উদ্ভিদ এবং প্রাণী, তার থেকেই এই জৈব যৌগগুলো পাওয়া যায়। আর অজৈব যৌগ কি? নির্জীব পদার্থ যেগুলো আছে, যেগুলো অজড়, জীব না, ওই টাইপের পদার্থগুলো থেকে। যেমন ধরো যে খনিজ সম্পদ যেই পদার্থগুলো আছে, আমাদের খনিজ মৌলগুলো আছে, ক্যালসিয়াম বা এগুলো হচ্ছে আমাদের অজৈব যৌগের প্রধান উপাদান। তো এগুলো আমরা সচরাচর নির্জীব পদার্থ থেকে পেয়ে থাকি। তো এইটা প্রথম ধারণা করা হয়। তো আমাদের এই যে বিজ্ঞানী লাভোইসিয়ার সাহেব, তিনি কত সালে এই কাজটা করছিল? সম্ভবত 1808 সালের দিকে। এখন পরবর্তীতে এই কাজটাকে আরও বড় রূপান্তর করে হচ্ছে বিজ্ঞানী বার্জিলিয়াস, এবং তিনি ওই সময়ের শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানবিদ ছিলেন, ধারণা করা হয় রসায়নবিদ ছিলেন। বার্জিলিয়াস প্রথম একটা ফেমাস মতবাদ দেন, সেটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। তার এই প্রাণ শক্তি মতবাদ, ভাইটাল ফোর্স থিওরি, এইটা অনেক বেশি ওই সময় হাইপড আপ হয়। কেন? কারণ এই যে বার্জিলিয়াস সাহেব, তিনি কি করছে? তিনি বলছে যে এই যে উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা যে জৈব যৌগ পায় থাকি, আমরা যে বলছি যে জৈব যৌগ আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পাই, 1815 সালে তিনি বলছে যে এগুলো উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কোনো একটা রহস্যজনক শক্তি আছে। উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কোনো একটা রহস্যময় প্রাণ শক্তি আছে। এই প্রাণ শক্তির প্রভাবে, যেমন এটা হতে পারে, তিনি কিভাবে বলছে? সে বলছে যে আমাদের বডিতে এই যে আমরা একটা উদ্ভিদ এবং প্রাণী যে জীবিত, এই জীবিতটা হচ্ছে কিভাবে? একটা প্রাণ শক্তি, আমাদের মধ্যে প্রাণ আছে দেখেই তো, উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে, নির্জীব বস্তু তো নাই। তো সে বলছে এই যে প্রাণ আছে, এই প্রাণ শক্তির একটা রহস্যময় প্রাণ শক্তির কারণে আমরা এই যে জৈব যৌগ তৈরি করতে পারি, এবং এইটা শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী থেকেই সম্ভব। যেটা আমরা আগের সঙ্গে পড়ছিলাম যে জৈব যৌগ কি? উদ্ভিদ এবং প্রাণী থেকে, অর্থাৎ জীব উপাদান থেকে যেই যৌগগুলো পাওয়া যায় সেগুলোকে জৈব যৌগ বলা হয়েছিল ওই সময়। তো সে বলছে কি উদ্ভিদ এবং প্রাণীর দেহে এক রহস্যময় প্রাণ শক্তির প্রভাবে কেবল জৈব যৌগ তৈরি হতে পারে। এবং গবেষণাগারে বা পরীক্ষাগারে যে টেস্ট করা হয় বা কৃত্রিমভাবে যে টেস্ট করা হয়, সেই টেস্ট করার মাধ্যমে যে নির্জীব পদার্থগুলো থাকে, আমাদের ধরো যে আমি একটা টেস্ট টিউবের মধ্যে ধরো যে কোনো একটা সোডিয়াম নিলাম বা কোনো একটা যৌগ নিলাম, নির্জীব পদার্থ নিলাম, যেগুলোর মধ্যে জৈব যৌগ বা নাই, অজৈব যৌগ আছে। তো ওই নির্জীব পদার্থের অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা অসম্ভব। একদম সে বলছে কি অসম্ভব, মানে ডিরেক্ট একটা স্টেটমেন্ট বা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে সে, যে জৈব যৌগ
আমাদের অজৈব যৌগ থেকে সে বলছে কি, সে বলছে যে আমাদের এই যে অজৈব যৌগ যে এই অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়, এইটা হবে না, সেটা বলে দিছে। অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব নয় তার মতবাদ অনুসারে, সেটা বলে দিছে যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব না তার মতবাদ অনুসারে। এখন এই যে সে এই কথাটা যে বলছে, এই কথাটাই ওই সময় মানুষ ধরে নিছে। কেন? কারণ ওই যে আমাদের রাদারফোর্ড সাহেব ভুল একটা পরমাণু ব্যাখ্যা দিছিলেন, পরমাণু মডেল দিছিলেন, তার অধিকাংশই বলছিল কিছু ছাড়া, তো এটাকে আবার শুধরাই দিছে বোর 2 বছর পরেই। কিন্তু আমাদের এই বার্জিলিয়াস সাহেব যখন সেটা দিছে তখন উনিই পৃথিবীর শ্রেষ্ঠ রসায়নবিদ, তো উনার উপরে তার কথা বলার কেউ নাই তখন। তো উনি এমনভাবে বলছে সবাই ধরে এনেছে যে আসলে এই বিষয়টা এরকম ঘটছে। বাট এইখানে একটা মানে কি বলো এটাকে, এইখানে একটা মিরাকেল হয়ে গেছে, একটু কেটে দিস, এখানে একটা মিরাকেল হয়ে গেছে। মিরাকেলটা কি সেটাই আমরা দেখবো সামনে। মিরাকেলটা কি হয়েছে সেটা হচ্ছে ফ্রেডরিক ভোলারের মিরাকেল। ফ্রেডরিক ভোলারের মিরাকেল। আমাদের এই যে ফ্রেডরিক ভোলার সাহেব একজন বিজ্ঞানী, সে হচ্ছে একজন সাধারণ অজৈব যৌগ থেকে অজৈব যৌগের একটা বিক্রিয়া করতে চাইছে নর্মালি পরীক্ষাগারে, কিন্তু তারই পরীক্ষা করার সময় একটা মিরাকেল ঘটে যায়, এবং ওই যে মিরাকেলটা ঘটে, এই মিরাকেলের কারণে বার্জিলিয়াস সাহেব পুরোপুরি মানে ধরতে গেলে মানুষের সামনে ফ্রড মানে হয়ে গেছে একদম, মানে ফ্রড বলা যায় না, উনিও তো অনেক কিছুই দিছে, প্রাণশক্তি মতবাদ মতো একটা গুরুত্বপূর্ণ মতবাদ তখন উনি দিছে, ওই সময় তো ওইটাই সবচেয়ে বেস্ট ছিল, এবং ওই সময় মানুষ ধরেই নিছে যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা কোনোভাবেই সম্ভব না। সো জৈব যৌগ শুধুমাত্র প্রাণ যাদের আছে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদের প্রাণ শক্তি থেকেই পাওয়া সম্ভব, রহস্যময় প্রাণ শক্তি থেকে পাওয়া সম্ভব, সে এটা বলে দিছে। এখন এই বার্জিলিয়াসের এত বড় স্টেটমেন্ট পুরোটা চেঞ্জ করে ফেলে মিরাকল অফ ফ্রেডরিক ভোলার। আসো আমরা মিরাকল অফ ফ্রেডরিক ভোলারটা দেখি কি হয়েছে। একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে কি, জৈব যৌগের প্রথম প্রস্তুতকৃত যৌগ কিন্তু আমাদের হচ্ছে ইউরিয়া। প্রথম প্রস্তুতকৃত যৌগ কি? ইউরিয়া। এই ইউরিয়া কিভাবে হয়েছে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে পরীক্ষাগারে ইউরিয়া তৈরি করছে কে? আমাদের ওহলার সাহেব। এবং এই যে ওহলার এই কাজটা করছে, এইটাকে আমরা বলি ওহলার সিনথেসিস। আসো আমরা এবার দেখি ওহলার সিনথেসিস কি। দেখো এখানে প্রথমে বিষয়টা হয়েছে কি, আমাদের ওহলার সাহেব বা ভোলার সাহেব করছে কি, সে অ্যামোনিয়াম সায়ানাইড নিছে। অ্যামোনিয়াম সায়ানাইড নিছে। এই যে অ্যামোনিয়াম সায়ানাইড নিছে, তার কোনো উদ্দেশ্যই ছিল না কোনো ধরনের ইউরিয়া তৈরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। সে মেনলি চাইছে অ্যামোনিয়াম সায়ানাইডটা আমাদের আসিল হচ্ছে তোমাদের গ্যাসীয় অবস্থায়, এই জিনিসটারে আমাদের তাপ দিয়ে মানে তাপমাত্রার মাধ্যমে সে করছে কি এটাকে নিতে চাইছে হচ্ছে আমাদের সলিড অবস্থায়। এখন এই যে কাজটা সে করতে গেছে, যে এটাকে তাপ কমিয়ে তারপরে এই সলিড অবস্থায় নিতে গেছে, এই কাজটা তার মেইন কাজ ছিল, তার মেইন উদ্দেশ্য ছিল সেটা যে অজৈব যৌগ থেকে সে অজৈব যৌগেরই আরেকটা মানে সলিড ভার্সন বের করবে। সে শুধুমাত্র ভৌত পরিবর্তনটা চাইছে, আর কিছু চায় না। তো সে যেহেতু তুমি একটা জিনিস চিন্তা করো, এই গ্যাস থেকে যখন সে সলিডটা নিচ্ছে তখন কি হচ্ছে, তার অনেক লেন্দি একটা প্রসেস, অনেক টাইমের। তো সে করছে কি এই পরীক্ষাগারে এই কাজটা করতে দিয়ে সে মোটামুটি একটা ঘুম দিয়ে দিছে, একটা ঘুমের মতো এসে একটা ঘুম দিয়েছে। এবং পরে সে যখন উঠছে তখন এই যে মিরাকেলটা ঘটছে কি, সে দেখে এখানে অ্যামোনিয়াম সায়ানাইডের যে সলিড ভার্সনটা সেটা হয়নি, সেটা না হয়ে উল্টো হয়ে গেছে কি এরকম একটা চেহারা নিয়ে নিছে, এখন এই যে চেহারাটা নিছে, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড এই যে চেহারাটা নিছে, আর এই যে চেহারাটা নিছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ইউরিয়া। অর্থাৎ সে তো একটু বেশি ঘুমায় ফেলছিল, তার একটুখানি বেশি ঘুমের কারণে আজকে তোমাদের দেখো অর্গানিকের কতগুলো বিক্রিয়া করতে হয়, কপালটা কত খারাপ দেখছো। সে এখানে দেখো কি করছে, সে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড নিছে, সেটা গ্যাসীয় ছিল, সে বলছে এটারে সলিড করবে, কিন্তু ওইটা তো হয়নি, সে একটু বেশি ঘুমের কারণে সে ওইটা দেখে কি এই জায়গায় হয়ে গেছে ইউরিয়া। এবং এই যে বিক্রিয়াটা হয়েছে, এই যে পুরো বিক্রিয়াটা ইউরিয়া তৈরি হয়েছে, এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ওহুলার সিনথেসিস।
ওহুলার সিনথেসিস। ওহুলার সিনথেসিস, এখন এই যে ওহুলার সিনথেসিস হয়েছে আমাদের এখানে, এই ওহুলার সিনথেসিসটায় কি তৈরি হয়েছে, অ্যামোনিয়াম সায়ানাইডের থেকে ইউরিয়া তৈরি হয়ে গেছে। এবং এই ইউরিয়াটা কি, এই ইউরিয়াটা হচ্ছে আমাদের প্রথম জৈব যৌগ। কেন? কারণ দেখো ইউরিয়াটা আসে থেকে আমাদের মানুষের বা স্তন্যপায়ী প্রাণী যারা আছি তাদের যে আমরা মূত্র বিসর্জন করি, এই মূত্রের মধ্যে কি থাকে, ইউরিন, রাইট? ইউরিন, এটাকে আমরা ইউরিন বলি। এই ইউরিনের মধ্যে থাকে ইউরিয়া নামক পদার্থ, এবং এই ইউরিয়াটা অর্থাৎ আমাদের হিউম্যান বডি প্রডিউস করে। আমাদের হিউম্যান বডি বা হচ্ছে আমাদের যে ম্যামালস যারা আছে স্তন্যপায়ী, তারা কি এই আমাদের এই ইউরিয়াটা প্রডিউস করে আমাদের ইউরিনের মাধ্যমে। তো এই যে ইউরিনের মাধ্যমে ইউরিয়াটা প্রবেশ করি, অর্থাৎ এটা কি আমাদের একটা জৈবিক উপাদান না, জীব থেকে আসছে না, অর্থাৎ এটা কি একটা জৈব যৌগ না? তো আমরা তো জানি কি যে জৈব যৌগ শুধুমাত্র জীব থেকে আসবে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী থেকেই আসতে পারবে। এছাড়া কি অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা সম্ভব ছিল? বার্জিলিয়াস কি সেই কথা বলছে? না, বার্জিলিয়াস কিন্তু সেই কথা বলে নাই। বার্জিলিয়াস বলছে যে বার্জিলিয়াস সেই কথা বলছে, কিন্তু ভোলার কি বার্জিলিয়াসের সেই কথাটাকে ভুল প্রমাণ করে ফেললো। কিভাবে? আননোয়িংলি, মিরাকেল। কারণ হচ্ছে সে অ্যামোনিয়াম সায়ানাইডকে চাইছিল অজৈব যৌগের বিক্রিয়া করতে, কিন্তু সে করে ফেললো ইউরিয়া, সে তৈরি করে ফেললো ইউরিয়া। এই যে ইউরিয়া তৈরি হলো, এই জিনিসটাকে আমরা বলছি কি ওহুলার সিনথেসিস। ওকে, এবং এইখানে যে পুরো বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে এটা একটা সমানুকরণ বিক্রিয়া। এটা এটা একটা সমানুকরণ বিক্রিয়া। এখন এই সমানুকরণ কি বা এই সব কি জিনিস, এটা আমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবো। এটা আমাদের জাফর ইকবালের ফেভারিট ডায়লগ বইয়ের মধ্যে থাকে। তো এই সমানুকরণ বিক্রিয়া জাস্ট একটু জেনে রাখো যে সমানুকরণ বিক্রিয়া জিনিসটা কি হয়, আমরা সামনেই দেখব যে আণবিক সংকেত সেম থাকে, বাট কি চেঞ্জ হয়ে যায়, গঠন চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা। এখানে কয়টা আছে? 2টা। হাইড্রোজেন কয়টা আছে? 4টা। এখানে কয়টা আছে? 4টা। অক্সিজেন একটা আছে, অক্সিজেন একটা আছে, কার্বন একটা আছে, কার্বন একটা আছে। অর্থাৎ এখানে কি আমাদের প্রোডাক্টের, অর্থাৎ আমাদের যে মৌলগুলো তাদের অণুর কোনো পরিবর্তন হয়েছে? এখানে কি তাদের একটা দুইটা বাড়ছে, কোনো কিছু হয়েছে? না, সেমই কিন্তু আছে। যেই পরিমাণ মৌল এখানে আসছিল সেই সেম পরিমাণ মৌলই এখানে আছে, কিন্তু চেঞ্জটা হয়েছে কোথায়? চেঞ্জটা হয়েছে, এবং কোনো নতুন কোনো মৌল, নতুন কোনো আয়ন বা কোনো কিছু কি অ্যাড হয়েছে? সেটাও কিন্তু হয়নি। এখানে জাস্ট হচ্ছে পজিশন চেঞ্জ করে ফেলছে, জায়গা চেঞ্জ করে ফেলছে, এবং জায়গা চেঞ্জ করে তাই সে চেহারাটা এরকম করে ফেলছে। প্রোডাক্ট সেম, চেহারা ভিন্ন। এই জিনিসটাই সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে করছে, এবং এই পুরোটাকে বলি আমরা ওহুলার সিনথেসিস। তো ওহুলার সিনথেসিস যদি জানি, তাহলে আমরা জৈব যৌগের মোটামুটি একটা কি ধারণা পেয়ে গেছি যে শুরুটা কিভাবে হয়েছে। এরপরে আমরা দেখি কি হয়েছে। এরপরে আমাদের দেখো স্বাভাবিকভাবেই আমাদের ভোলার সাহেব যখন এত যুগান্তকারী একটা কাজ করে ফেললো, কাজ করার পরে কি হয়েছে, প্রাণশক্তি মতবাদের একদম পতন, মৃত্যু, প্রাণ শক্তির মৃত্যু হয়ে গেছে, রাইট? প্রাণ শক্তি মতবাদের মৃত্যু হয়ে গেছে। ভোলারের এই একটা মাত্র পরীক্ষা বার্জিলিয়াসের সারা জীবনে, মানে সে যেটার জন্য ফেমাস, যেটার জন্য সবচেয়ে বেশি ফেমাস হয়েছে প্রাণশক্তি মতবাদ, সে এই প্রাণশক্তি মতবাদ পুরোটা ভুল প্রমাণ করে দিয়েছে। মানে কাইন্ড অফ ওই যে বোর যেরকম রাদারফোর্ডে পুরো এক্সপোজ করে দিছিল, ভোলার বার্জিলিয়াসকে পুরো এক্সপোজ করে দিছে। এবং তার এই কাজের কারণে আজকে এই যে তোমাদের এত বিক্রিয়া পড়তে হইতেছে। এখন এই আবিষ্কারের জন্য তাকে জৈব যৌগের বা জৈব রসায়নের জনক বলা হয়, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি, আমাদের ভোলার সাহেব। এবং পরবর্তীতে তিনি আবার বৈজ্ঞানিক কলবে আছে, সে আবার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, এবং বার্থেলো আছে, তিনি আবার কি করছে, মিথেন তৈরি করছে, যেগুলো হচ্ছে একটি জনপ্রিয় মানে ফেমাস অর্গানিক কম্পাউন্ডস। ঠিক আছে, অর্গানিক যৌগ বা জৈব যৌগ, এগুলো অ্যাসিটিক অ্যাসিড, যেগুলো আমরা সামনেই পড়বো এগুলো বিষয়ে। আচ্ছা, এবার দেখি আমরা পরেরকে, কেকুলের গঠনতন্ত্র তত্ত্ব। 1858 সালে আমাদের ফ্রেডরিক অগাস্টে কেকুল, সে কী করছে, সে আমাদের কার্বনের যোজনী, দেখো কার্বনের যোজনী কত আমরা জানি, কার্বনের যোজনী কত, 2 4, তো আমরা 4 ধরি। কার্বনের যোজনী সে বলছে 4, অর্থাৎ কার্বনের হাত কয়টা, কারো যোজনী যে কয়টা তার হাত সে কয়টা, তো কার্বনের হাত কয়টা, 4টা। সে বলছে কার্বনের হাত হচ্ছে 4টা। এখন এই যে 4টা হাত, এই 4টা হাতে কার্বন যে পরমাণু আছে তারা নিজেদের মধ্যে যুক্ত হয়, এরকম নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি একটা শিকল গঠন করে, এরকম শিকল গঠন করতেছে না? এই যে শিকল গঠন করে,
এই যে শিকল গঠন করে, দেখো প্রত্যেকটা 4টা করে আছে, প্রত্যেকটা 4টা করে হাত আছে, দেখো প্রত্যেকটা 4টা করে হাত আছে। এই যে শিকল গঠন করছে, এই শিকল গঠন করার মাধ্যমে একটা চেইন গঠন করে বলয় তৈরি করে, এবং এই বলয়গুলো বিশেষ ধর্ম, এই কার্বনের এই যে বিশেষ ধর্ম, এটাকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন। সো হোয়াট ইজ ক্যাটেনেশন? ক্যাটেনেশন কাকে বলে? ক্যাটেনেশন হচ্ছে এই কার্বনগুলো যে নিজেরা, এই যে আমাদের কার্বনগুলো যে নিজেরা ছোট 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 শিকল তৈরি, মানে যুক্ত হয়ে, পরস্পর যুক্ত হয়ে একটা শিকল তৈরি করে, চেইন তৈরি করে, বলয় তৈরি করে, এই কার্বনের এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে ক্যাটেনেশন। আমাদের পরীক্ষার হলে যদি প্রশ্ন আসেও ক্যাটেনেশন কাকে বলে বা ক্যাটেনেশন কি, ক নম্বরে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে কার্বন, এই আমাদের কার্বন পরমাণুগুলো কি নিজেদের মধ্যে যুক্ত হয়ে ছোট ছোট শিকল, অসংখ্য শিকল বা চেইন বা বলয় গঠন করে, এবং এই বিশেষ ধর্মকে বলা হয়, কার্বনের এই বিশেষ ধর্মকে বলা হয় হচ্ছে ক্যাটেনেশন। আচ্ছা, এই ক্যাটেনেশন করার মাধ্যমে এখন এই যে চেইন গঠন করার যে বৈশিষ্ট্য না, এই বৈশিষ্ট্যর কারণে আমাদের জৈব যৌগের প্রাচুর্যতা বেড়ে গেছে। জৈব যৌগের প্রাচুর্যতা বেড়ে গেছে, এর মানে কি প্রচুর, পৃথিবীতে প্রচুর জৈব যৌগ আমরা পাইছি। এবং আমাদের জৈব যৌগের হিসাবটা যদি দেখি, পৃথিবীতে প্রায় 80 লক্ষের কাছাকাছি, 80 লক্ষের বেশি, প্রায় 80 লক্ষের বেশি জৈব যৌগ আছে। মানে কল্পনা করা যায়, অজৈব যৌগ পৃথিবীতে আছে 1 লাখের কাছাকাছি, 1 লাখের একটু বেশি, এবং জৈব যৌগ পৃথিবীতে আছে 80 লাখের বেশি। মানে জৈব যৌগটা কতটা বেশি। এখন আমরা যদি ওই বার্জিলিয়াসের মতামত অনুসারে পড়ে থাকতাম যে আমাদের প্রাণ আর উদ্ভিদ এবং প্রাণী ছাড়া জৈব যৌগ পাওয়া সম্ভব না, তাহলে তো উদ্ভিদ আর প্রাণী মারতে মারতে এই জৈব যৌগ সব কিছু। এবং এটা জৈব যৌগ কিন্তু সেই হাকিমি চিকিৎসা বা হার্বাল চিকিৎসা বা অন্যান্য যেই আয়ুর্বেদিক চিকিৎসা আছে, সেই আমল থেকেই কিন্তু জৈব যৌগের ব্যবহার করা হয়। কিন্তু ওগুলো আমরা ওই যে প্রকৃতি থেকে, মানে প্রাণী থেকেই বা উদ্ভিদ থেকে, জীব থেকেই আহরণ করতাম। সেই জিনিসটাকে সহজ করে ফেলছে আমাদের এই যে ভোলার সাহেব, সে বই করে দিয়েছে যে অজৈব যৌগ থেকে আমরা পরীক্ষাগারেই এই টাইপের উপাদানগুলো তৈরি করতে পারি, এবং যার ফলে প্রোডাকশন ভয়ঙ্কর লেভেলে বেড়ে গেছে, এবং যার ফলে আমাদের প্রাচুর্যতা প্রচুর হয়ে গেছে 80 লক্ষের কাছাকাছি। এবং এইটা কেন হয়েছে? এটা কারণ হচ্ছে এই কার্বনের বা এই জৈব যৌগগুলোর ক্যাটেনেশন ক্ষমতা। ক্যাটেনেশন ক্ষমতা, এই যে ক্যাটেনেশন ধর্মটা, শিকল কিছু হইলে একটা চেইন বাড়া শিকল তৈরি করে একদম মানববন্ধন করে ফেলে, রাইট? এই যে ধর্মটা, এই ধর্মটার কারণে এই কাজটা হয়েছে। এবার আমরা পরের পার্টে যাই, দেখি কি হয়েছে। দেখো, এই যে মাত্রই বললাম যে জৈব যৌগের প্রাচুর্যতা, জৈব যৌগের যে প্রাচুর্যতার প্রথম কারণ কি? ক্যাটেনেশন। সেটা কেন হয়েছে সেটা আমরা দেখছি, যে দীর্ঘ শিকল তৈরির একটা প্রবণতা থাকে কার্বনের মধ্যে, এই কারণে। এরপরের প্রাচুর্যতাকে মনোমার থেকে পলিমার তৈরি করা, অর্থাৎ পলিমারকরণ। এইটা আমরা সামনেই পড়বো, পলিমারকরণ জিনিসটা কি। জাস্ট এতটুকু জেনে রাখো যে পলিমারকরণ জিনিসটা কি। যে ধরো তো তোমার একটা বিক্রিয়া যৌগ আছে CH2 ইথিন, হ্যাঁ, এটা একটা আছে, একটা করে তুমি টোটাল n সংখ্যক ইথিন নিলা, n সংখ্যক ইথিন নিলা। n এর মধ্যে কয়টা আছে? n ইজ ইকুয়াল টু হচ্ছে 600 to 1000, অর্থাৎ তুমি 600 থেকে 1000টা ইথিন নিলা। ইথিন নিয়ে তুমি যদি এখানে কিছু প্রভাবক আছে, প্রভাবকগুলো আমি পরে দেখাবো চ্যাপ্টারের মাঝামাঝি যখন আমি করব। তো এই প্রভাবকগুলো যে উচ্চ তাপমাত্রা, অর্থাৎ 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেনের উপস্থিতিতে, প্রভাবক তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এই অর্গানিক কেমিস্ট্রিতে পোলাপাইন ধরাই খেয়ে হচ্ছে প্রভাবক মনে রাখতে পারে না, তো এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই প্রভাবকগুলো ইউজ করলে পরবর্তীতে আমরা দেখি কি এখানে চেইন সৃষ্টি করে ফেলে এরা। মানে কি হিসেবে চেইন কি সৃষ্টি করছে? অর্থাৎ এই যে 600 থেকে 1000 যে ইথিন আছে, এরা কি পরস্পরের সাথে এরকম এইভাবে ছিল, হাত খুলে এরকম হয়ে গেছে, এরকম হয়ে এইভাবে একটা মানববন্ধন তৈরি করে, এত বড় বিশাল, লিখলে অনেক বড় হয়ে যাবে। তো এর মাধ্যমে সে তৈরি করে পলিথিন। তো এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটার ফলে কি জৈব যৌগের প্রাচুর্যতা এত বেশি, জৈব যৌগ এত বেশি তৈরি হয়। আচ্ছা, এছাড়াও আছে কি সমানতা, যেটা আমি একটু আগেই দেখাইছি। সমানতা কি? সমানতা হচ্ছে আমাদের ওই যে সমানুকরণ বিক্রিয়া দেয় যারা, সেটা ওই সমানতা প্রদর্শন করে যারা, তারা এই সমানুকরণ বিক্রিয়া দিতে পারে। অর্থাৎ ওই যে একটু আগে আমাদের ওলার সিনথেসিস দেখছি, ওইটা একটা সমানতা ধরা যায়। তো সমানতা বলতে কি বোঝায়? এদের আণবিক সংকেত সেম থাকবে। ধরো যে C3H8O, জিনিস কিন্তু সেম, কিন্তু রূপ থাকবে দুই রকম। একটু আগে দেখছি না যে একই আণবিক সংকেত, আমরা যদি আণবিক সংকেত হিসাব করতাম, ওইটার নাইট্রোজেন ছিল কয়টা? 2টা, হাইড্রোজেন ছিল কয়টা? 4টা, কার্বন ছিল 1টা, অক্সিজেন ছিল 1টা, এরকমভাবে থাকতো। ওইটার রূপ কিন্তু কি দুই রকম না? তো এই জিনিসটাই এখানে হয়েছে, এই জিনিসটাই এখানে হয়েছে। তো এইটার কি আণবিক সংকেত একই থাকে, কিন্তু গাঠনিক সংকেত এবং স্টেরিও, অর্থাৎ যেটার একটা 2D একটা 3D, এটা ভিন্ন হয়। এবং এই জিনিসটা আমরা হচ্ছে জেনে রাখবো, সামনের ক্লাসে এটা আমাদের লাগবে, ইন্টারে উঠলে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরের ধাপে যে আমরা আমাদের বইতে কিছু পাঠ্য বইয়ের আলোচনা আছে,
তো শুরুর দিকের পেজগুলো যেখানে আমাদের জীবাশ্ম নিয়ে কথাবার্তা হয়েছে, যে ফসিলসগুলো নিয়ে বা জৈবিক জীবাশ্ম নিয়ে কথাবার্তা হয়েছে, তো আমরা ওইটার একটু করি, ঠিক আছে। দেখো পাঠ্য বইয়ের আলোচনায় আমরা প্রথমে যে জিনিসটা দেখবো যে জৈব জ্বালানির আমাদের এমসিকিউ পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের বাংলাদেশের এই যে বাংলাদেশের হরিপুর গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়ামও পাওয়া গেছে। তো এটা এমসিকিউতে আসে যে বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের সাথে পেট্রোলিয়াম পাওয়া গেছে, এরকম চলে আসে। তারপরে আবার ধরো যে আমাদের প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন কত পার্সেন্ট, 80%ই মিথেন থাকে, প্রাকৃতিক গ্যাসের 80% কিন্তু মিথেন থাকে, ঠিক আছে। এছাড়াও ইথেন টিথেন প্রোপেন অনেক কিছুই থাকে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু মাথায় রাখো বাংলাদেশে যত প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তার 99.99% হচ্ছে মিথেন, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের আমরা লিখতে পারি CH4 অর্থাৎ মিথেন। কথা বুঝতে পারছি, এই জিনিসটা আমরা দিতে পারি। এবার যাও পরের পার্টে, পেট্রোলিয়ামের উপাদান। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট এবং তার চেয়ে গভীর শিলাস্তরে, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা এখানে তাকাই দেবো যে কোনটা কোনটা পড়তে হবে, এখানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখানে পেট্রোলিয়াম কাকে বলে এটা একটু ইম্পর্টেন্ট, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বলে, ঠিক আছে। এই পেট্রোলিয়াম, ভালো কথা, পেট্রোলিয়াম জিনিসটা যে আমরা বলি, আমাদের পেট্রোলিয়াম জেল চিনি, পেট্রোলিয়াম জেল, আমরা যে মেরিল বা আমাদের অন্যান্য যেই কী বলে এটা ভ্যাজলিন ইউজ করি, এগুলো কিন্তু পেট্রোলিয়াম জেল, ঠিক আছে, এখান থেকে তৈরি হয়। তো এইগুলো আমাদের হচ্ছে যে অপরিশোধিত অয়েল, এবং এগুলো সাধারণত কি দুর্গন্ধযুক্ত হয় সালফারের কিছু কিছু অংশ থাকার কারণে। এবং এখানে টুকটাক রিডিং পড়বা, যেখানে মোটামুটি এখান থেকে অত বেশি কোশ্চেন আসে না। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেক্ষেত্রে তুমি হচ্ছে পেট্রোলিয়ামে কীভাবে তোমার হাইড্রোকার্বনের মিশ্রণগুলো এবং অপরিশোধিত তেল কীভাবে আংশিক পাতনের মাধ্যমে প্যারাফিন বা কেরোসিন, ন্যাপথলিন এগুলো যে তৈরি হয়, বিভক্ত হয়ে যায়, এগুলো টুকটাক আসবে, এছাড়া বেশি কিছু আসে না এইটা থেকে। এবার আমরা দেখি পরের পার্টে পেট্রোলিয়াম গ্যাসের ওই যে কথা বললাম যে এইগুলোর টোটাল ব্যাখ্যা আছে এখানে, এগুলো প্রত্যেকগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ন্যাপথা তো ইম্পর্টেন্ট না, তোমার কেরোসিনটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ডিজেল, প্যারাফিন তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। প্যারাফিন হচ্ছে কি, যেগুলোর হচ্ছে কোনো ধরনের অসম্পৃক্ততা থাকে না। আচ্ছা, এবার পরে আমরা চলে যাই আধুনিক জৈব যৌগের সংজ্ঞায়। আধুনিক জৈব যৌগের সংজ্ঞায় কার্বন হাইড্রোজেনের, অর্থাৎ আধুনিক জৈব যৌগ কি? আধুনিক জৈব যৌগ মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যকার সম্পর্ক। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যকার সম্পর্ক। কার্বন এবং হাইড্রোজেনের একটা প্রেম কাহিনী আছে। এই যে কাহিনীটা হয়, এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে একটা সম্পর্ক হয়, এই সম্পর্কটাই আমাদের আধুনিক জৈব যৌগের একটা চরম সংজ্ঞা। কেন? কারণ এই কার্বন হাইড্রোজেনের যে মধ্যে যে সম্পর্ক, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। এবং কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে আমাদের কি অদ্ভুত সমন্বয় গঠিত যৌগ, এবং এদের থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে। অর্থাৎ যেই যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে, যেই যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়, এবং এই কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ থেকে আবার উদ্ভূত যেই টাইপের যৌগগুলো গঠিত হয়, ওইগুলোকে বলা হচ্ছে জৈব যৌগ। অর্থাৎ এখানে দেখো CH4, C2H6, হ্যাঁ, বা এই যে ইথানল, বা আমাদের অন্যান্য যদি CH3, আমাদের ভিনেগারের যে সংকেত CH3COOH, হ্যাঁ, এগুলো সবাই কি, এগুলো হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, এবং এগুলোকে আমাদের জৈব যৌগের অন্তর্ভুক্ত। তাহলে কি ভাইয়া হাইড্রোকার্বন থাকলেই কি তাহলে জৈব যৌগের অন্তর্ভুক্ত হবে? না, এটা না। যেমন সহজ একটা উদাহরণ দেখো, এখানে একটু আগে আমরা যে দেখছি অ্যামোনিয়াম সায়ানাইড, ইটস ওয়ান অফ দেম। এইটা তাদের মধ্যে একটা, যারা হচ্ছে হাইড্রোকার্বনের মানে একই যৌগে কার্বনের এবং হাইড্রোজেন আছে, বাট এরা কি জৈব যৌগের অন্তর্ভুক্ত না, এটা জৈব যৌগের অন্তর্ভুক্ত না, এটা অজৈব যৌগ, ইনঅর্গানিক কম্পাউন্ড। আবার ধরো HCN, এটা কিন্তু একটা অজৈব যৌগ, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল কথা, যে এইগুলো হচ্ছে আমাদের অজৈব যৌগ। আরও যদি সহজ করে দেই টুকটাক, যেমন CCl3, আমাদের কাঁদানে গ্যাস, ঠিক আছে, টিয়ারশেল, ওইটাও কিন্তু একটা অজৈব যৌগ। তো এই হচ্ছে টোটাল কথাবার্তা, যে এখানে আমাদের কি কি জৈব যৌগের অন্তর্ভুক্ত। হাইড্রোকার্বন আমাদের জৈব যৌগের মেইন মানে প্রোডাক্ট বা মেইন জিনিসগুলোই হচ্ছে হাইড্রোকার্বন, যাতে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন থাকে। কিন্তু সবাই কিন্তু আবার জৈব যৌগ, সব হাইড্রোকার্বন কিন্তু আবার জৈব যৌগ না, এরা কিন্তু আবার কি অজৈব যৌগ। হাইড্রোকার্বন থাকার পরও অজৈব যৌগ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কথাবার্তা। আচ্ছা, এবার আমরা যাই পরের পার্টে। দেখো জৈব যৌগের শ্রেণী বিভাগ। আসো জৈব যৌগের শুরুটা,
তো আমাদের শুরুটা কি, আমরা আগেই দেখছি যে জৈব যৌগের শুরুটা হচ্ছে একটা হাইড্রোকার্বন বন্ধন, রাইট? এটা তো খালি সামনের দিকে আপাতত, এটার কারণে হাইড্রোকার্বন বন্ধন আমাদের জৈব যৌগের যে মেইন ইয়াটা আমরা দেখি, এটাকে একটা হাইড্রোকার্বন বন্ধন। আমরা যদি দিই জৈব যৌগ, এখন এই যে জৈব যৌগ, এই জৈব যৌগটা কয়টা পার্ট হতে পারে? দুইটা ভাগে ভাগ হয়। এই জৈব যৌগগুলো মেইনলি ভাগ হয় হচ্ছে প্রথমত দুইটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল বা ওপেন চেইন। আর পরের পার্টটা হচ্ছে বদ্ধ শিকল বা ক্লোজ চেইন। এখন মুক্ত শিকল বা ওপেন চেইন, বদ্ধ শিকল বা ক্লোজ চেইন। এখন এরা কি, এই জিনিসটা কি? জৈব যৌগের যৌগগুলো দুইটা ডিভিশনে আলাদা করা হয়েছে। যতগুলো যৌগ আছে এদেরকে দুইটা ডিভিশন আলাদা করেছে, একটা হচ্ছে মুক্ত শিকল পার্ট, একটা হচ্ছে বদ্ধ শিকল পার্ট। তো আমরা প্রথমে মুক্ত শিকল পার্ট দেখি। মুক্ত শিকল পার্ট কারা? মুক্ত শিকল মানে হচ্ছে নর্মালি এরকম আছে, এই টাইপের যেগুলো, এগুলো হচ্ছে মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কারা? বদ্ধ শিকল হচ্ছে ধরো এরকম অবস্থায় আছে, অর্থাৎ এই যে যৌগগুলো আছে এরা পরস্পর কি একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, রাইট? এই যে যৌগগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, এবং এদের মধ্যে দেখো এই মুক্ত শিকল মানে কি, এখানে তুমি চাইলে আরেকটা কার্বন অ্যাড করে এখানে গ্যাপ রাখতে পারবো, এখানে কিন্তু তুমি তা আর পারতেছো না, এটা পুরো আটকানো, ব্লকড। এই ব্লকটাকে বলা হচ্ছে বদ্ধ শিকল। তা আমরা এই মুক্ত শিকল আবার দুই পার্টের হয়, মুক্ত শিকল দুই পার্টের কী কী সেটা আমরা একটু দেখি। মুক্ত শিকল যে দুই পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর আরেকটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, সম্পৃক্ত হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর আমরা যদি অসম্পৃক্ত ইংলিশ দিই তাহলে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, তো এই যে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড, সম্পৃক্ত, অসম্পৃক্ত, এরা আবার কি করে? সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অর্থাৎ কার্বনের মধ্যে পরস্পর কি একটা বন্ধনই থাকবে, কার্বনের মধ্যে পরস্পর একটা বন্ধন থাকবে, ওই জিনিসটা বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সেটা হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে একাধিক বন্ধন থাকবে, ওইটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কোনটা পড়ে? সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে একটাই পড়ে, সেটা হচ্ছে আমাদের অ্যালকেন সাহেব, অ্যালকেন। তো এই যে অ্যালকেনটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং এটা কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আর এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুইটি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের অ্যালকিন, আর এটা হচ্ছে আমাদের অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন কারা? অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, আর অ্যালকাইন কারা? অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড, তিনটা বন্ধন, একটা দুইটা বন্ধন থাকে, একটা তিনটা বন্ধন থাকে। এখানে কথা আছে, কার্বন কার্বন ডাবল সিঙ্গেল বন্ড মানে এখানে একটা বন্ধন আছে এবং একটাই কি? সিগমা বন্ধন, একটাই কি? সিগমা বন্ধন, অর্থাৎ শক্তিশালী বন্ধন, সিগমা বন্ধন। আর আমরা সিগমা বন্ধন বলতে কি বুঝি? সিগমা বন্ধন বলতে বুঝি আমরা শক্তিশালী বন্ধন,
সিগমা মানে কি, ওই যে আমাদের বর্তমানে পোলাপান করে না সিগমা আলফা, তো ওই রকমই সিগমা শক্তিশালী, ঠিক আছে। আচ্ছা, সিগমা শক্তিশালী বন্ধন, এবং এখানে দুইটা বন্ধন কাজ করে, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে সিগমা বন্ধন। একটা হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। পাই বন্ধন আবার দুর্বল, পাই বন্ধন আবার দুর্বল। পাই বন্ধন আবার দুর্বল বন্ধন। তো এই যে আমাদের অ্যালকিন অ্যালকাইন এগুলোর একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন। আচ্ছা, এখন খেয়াল করো অ্যালকাইনে কি, অ্যালকাইনে দুইটা হচ্ছে পাই বন্ধন, দুইটা হচ্ছে তোমার পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে, একটা হচ্ছে সিগমা বন্ধন। বিষয়টা এরকম, দুইটা হচ্ছে পাই বন্ধন, একটা হচ্ছে সিগমা বন্ধন। দুইটা পাই বন্ধন, একটা সিগমা বন্ধন এখানে। আচ্ছা, এই গেল আমাদের মুক্ত শিকলের পরিচয় পর্ব, মুক্ত শিকলের পরিচয় পর্ব। এবার আমরা দেখবো হচ্ছে বদ্ধ শিকল। আসো আমরা দেখি বদ্ধ শিকল। বদ্ধ শিকল আবার কয় ধরনের? বদ্ধ শিকল হয় দুই ধরনের। বদ্ধ শিকল হয় দুই ধরনের, একটা হচ্ছে আমাদের অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক অ্যাকচুয়ালি বদ্ধ শিকল দুই ধরনের হয়। অ্যালিসাইক্লিক প্রথমেই থাকে না, প্রথমে থাকে হচ্ছে কার্বোসাইক্লিক, হেটারোসাইক্লিক। বাট তোমাদের এটা তোমাদের লেভেলে হচ্ছে অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক ডিরেক্টলি দিয়ে দিচ্ছে, কারণ তোমাদের হচ্ছে যে কি বলো এটাকে, ইন্টারে উঠলে তোমরা এই হেটারোসাইক্লিক যৌগগুলো দেখতে পাবো, তোমাদের হেটারোসাইক্লিক যৌগ নাই। আচ্ছা, এখন দেখো অ্যালিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। নাই, এই সাইডটা কি মুছে গেছে বোর্ডে? এটা আছে না? আচ্ছা, অ্যালিসাইক্লিক এবং হচ্ছে অ্যারোমেটিক, অ্যালিসাইক্লিক অ্যারোমেটিক। এই যে অ্যালিসাইক্লিক অ্যারোমেটিকের কথা বলতেছি, এরা হচ্ছে আমাদের বদ্ধ শিকল। অ্যালিসাইক্লিক কারা? অ্যালিসাইক্লিক মানে হচ্ছে সাইক্লিক কথাটা মানে কি, কথা বুঝো, সাইক্লিক কথাটা মানে কি চাক্রিক। সাইক্লিক কথাটা মানে কি, বাংলা অর্থ কি, চাক্রিক, চক্রাকারে থাকে, ঘুরে থাকে, ঘুরে থাকে। অ্যালিসাইক্লিক হচ্ছে চক্রিক অ্যালকেন, চাক্রিক অ্যালকিন, চাক্রিক অ্যালকেন, চাক্রিক অ্যালকিন, অর্থাৎ হচ্ছে এরা হচ্ছে যারা চক্রাকারে থাকে, চক্রাকারে যেগুলো থাকে অ্যালকিন, যেই সব অ্যালকেন এবং অ্যালকিনরা চক্রাকারে থাকে ওগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। যদি আমরা একটা উদাহরণ দিই, ধরো CH2 বন্ড CH2 ডাবল বন্ড CH2 বন্ড। তো এই যে এটা দেখো, এটা একটা অ্যালিসাইক্লিক যৌগ, চক্রাকারিক চাক্রিক অ্যালকিন বলা যায়, এটাকে চাক্রিক ইথিন বলা হয়, ঠিক আছে। তো এটা একটা অ্যালিসাইক্লিক যৌগ, যেখানে দেখো যে ডাবল বন্ড আছে, ঠিক আছে ফাইন, কিন্তু এখানে কি অন্য কোনো কার্বন জয়েন হওয়ার, যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখানে কি মুক্ত শিকলের মতো? না, এটা কিন্তু মুক্ত শিকলের মতো অবস্থায় নাই। তাই এখানে এই জিনিসটা হচ্ছে চাক্রিক অ্যালকিন বা হচ্ছে অ্যালিসাইক্লিক। এবং আরেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কারা? আমাদের বেনজিন, ন্যাপথেলিন, এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বা বেনজিনের জাতক যারা আছে, তোমার ফেনল, টলুইন, এগুলো আমরা পরে পড়বো, এরা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো এই যে বেনজিন, ন্যাপথেলিন, এরা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। যেমন ধরো যে বেনজিন কিভাবে লেখে, 6টা কার্বন নিবা, হয়েছে, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, এখানে একটা দিবা, বাকি সব হাইড্রোজেন। তো এই হচ্ছে আমাদের বেনজিন, এই হচ্ছে আমাদের বেনজিন, এটা কি আমাদের বেনজিন। তো এই যে বেনজিন, এই বেনজিন কি হয়, এখানে যে বেনজিন আমরা দেখতেছি, এই বেনজিন কি করে, এই বেনজিন হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। আবার ন্যাপথেলিন আছে এটার মতোই, এটাও একটা অ্যারোমেটিক যৌগ।
তাহলে দেখো আমাদের জৈব যৌগের টোটাল যে শ্রেণী বিভাগ আমরা যদি একটু দেখি, মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। জৈব যৌগের সকল যৌগকে আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলি, মুক্ত শিকলগুলোকে আলাদা করি, বদ্ধ শিকল বা ক্লোজ চেইনগুলোকে আলাদা করি। এবং মুক্ত শিকলের মধ্যে পরে আমরা দেখি হচ্ছে অসম্পৃক্ত এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবং বদ্ধ শিকল থেকে আমরা দেখি অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যালিসাইক্লিক এখানে আমরা সম্পৃক্তর মধ্যে দেখি অ্যালকেন যেটা সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত মধ্যে দেখি অ্যালকিন যেটা ডাবল বন্ড এবং একটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন। এবং আরেকটা দেখি অ্যালকাইন যেটা ট্রিপল বন্ড, দুইটা পাই বন্ধন একটা সিগমা বন্ধন। এবং বদ্ধ শিকলে আমরা দেখি অ্যালিসাইক্লিক যৌগ যেটা অ্যাকচুয়ালি বুঝেছে চাক্রিক, যেটা হচ্ছে এরকম চাক্রিক অ্যালকিন বা চাক্রিক অ্যালকিন, যেরকম চক্রাকারে থাকে, সেখানে অন্য কোনো বাইরে থেকে কার্বন ঢোকার মতো অবস্থা থাকে না। অ্যারোমেটিক হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক, ভালো কথা, এই অ্যারোমেটিক শব্দটার নাম আসছে কোত্থেকে এটা আমরা একটু দেখি। অ্যারোমেটিক, অ্যারোমেটিক শব্দের উৎস, নামের উৎস হচ্ছে অ্যারোমা। অ্যারোমা থেরাপি নাম শুনছি কখনো? এই যে অ্যারোমা বলি না, অ্যারোমা শব্দটির থেকে এই অ্যারোমেটিক শব্দটির নাম আসছে। এবং অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধি। অ্যারোমা জিনিসটাকে, অ্যারোমা জিনিসটা হচ্ছে সুগন্ধি। সুগন্ধি অর্থাৎ এই যে অ্যারোমেটিক যৌগগুলো কিন্তু সুগন্ধি, মানে এর মধ্যে একটা সুগন্ধ থাকে। এবং এইগুলো আমাদের যে পারফিউম বা এইসবের ক্ষেত্রে এই অ্যারোমেটিক যৌগগুলো ইউজ করা হয় অনেক ক্ষেত্রে। তো এই অ্যারোমা অর্থাৎ সুগন্ধি এবং এই জিনিসটাকে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক নামটা আসছে এই অ্যারোমা থেকে। ঠিক আছে, তো এই হলো আমাদের সম্পূর্ণ জৈব যৌগের যে শ্রেণীবিভাগ আমরা করছি, জৈব যৌগের শ্রেণীবিভাগ নিয়ে পুরো একটা ডিটেলস আলোচনা। এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী ধাপে। আচ্ছা, এবার আমরা দেখব হোমোলগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী। হোমোলগাস সিরিজ বা সমগোত্রীয় শ্রেণী এটা কি? দেখো, হোমোলগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী কি, আমাদের সবারই কি একটা গোত্র বা একটা বংশ থাকে না, একটা একই বৈশিষ্ট্য? যেমন আমাদের মানুষ যারা আছে, আমরা মানুষরা কি একই একটা গোত্র বা একই ধরনের বৈশিষ্ট্য থাকে মোটামুটি। আবার ধরো অন্যান্য প্রাণীদের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, কিন্তু সবাই তো আর সেম হয় না। সবাই কি আর সেম হয়? প্রত্যেকটা মানুষের চেহারা তো আর সেম না, তো আলাদা না, প্রতিটা প্রাণীর ডিফারেন্স থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের গোত্র সেম, সমগোত্রীয় শ্রেণীর, বাট চেহারা ভিন্ন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের হোমোলোগাস সিরিজে অর্গানিকের ক্ষেত্রেও হয়। কেমন? যে একই মৌলিক পদার্থের সমন্বয়। আমাদের মানুষের কি সেম অবস্থা না? 2 হাত 2 পা, এই সব কিছু বডি স্ট্রাকচার সেম। তো একইভাবে এই সমগোত্রীয় শ্রেণীতেও কি হয়? একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত করা হয়, একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত করা হয়। এবং এখানে একটা বিষয় হচ্ছে সেম কার্যকরীমূলক কি সামনেই আসতেছি, সেম কার্যকরীমূলক বিশিষ্ট যেই সমধর্মী জৈব যৌগ সমূহ, অর্থাৎ প্রত্যেকটার একই কার্যকরীমূলক বৈশিষ্ট্য। যেমন ধরো যে আমি ধরলাম যে একটা কার্যকরীমূলক হচ্ছে OH, তো CH3 CH2 OH, এটা কি আমাদের ইথানল, এটা আমাদের ইথানল। এখানে কার্যকরীমূলককে এই যে OH-টা কার্যকরীমূলক, OH-টা হচ্ছে কার্যকরীমূলক। তো এই যে কার্যকরীমূলক, এইটারই আমি একটা কার্বন বাড়ায় দিব, একটা বন্ধন বাড়ায় দিলে এবার OH দেখো একই কার্যকরীমূলক, এইটাও কিন্তু একটা কার্যকরীমূলক, এই OH-টাও একটা কার্যকরীমূলক সেম, কিন্তু এখানে এটার নাম হচ্ছে ইথানল, এটার নাম হচ্ছে ইথানল, আর এটার নাম হচ্ছে প্রোপানল, এটার নাম হচ্ছে প্রোপানল। ইথানল, প্রোপানল, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে এরা কিন্তু বৈশিষ্ট্য, গঠন এবং মৌলিক উপাদান সব কিছু সেম, কার্যকরীমূলকও সেম, শুধুমাত্র নাম্বার আলাদা। ওর 2টা কার্বন তাই ইথানল, 3টা কার্বন তাই প্রোপানল। আমরা জৈব যৌগের গণনা খুব দ্রুতই সামনেই করাচ্ছি। আচ্ছা, এখন দেখো ভৌত রাসায়নিক ধর্ম প্রায় এক, এদের এই যে মাত্র বললাম এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই থাকে ইথানল এবং প্রোপানলের। এবং শুধু ইথানল প্রোপানল না, আরও অন্যান্য যারা আছে সবাই। ঠিক আছে, এবং আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, যে পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিনমূলক কীরকম দেখতে? এই যে এরকম CH2 বন্ড CH2, এইটা লাগাই দিলেই পার্থক্য চেঞ্জ। তুমি যে কোনোটা চেইন বাড়াইতে চাও, চেইন কমাইতে চাও, CH2 ডাবল বন্ড এটার সরাই দিবা আর নাহলে বাড়াই দিবা। যেমন এখানেই দেখো, এখানে ছিল কি CH3 CH2 OH, 2টা কার্বন ছিল, ইথানল ছিল। আমি জাস্ট করলাম কি এখানে আরেকটা CH2 বন্ড বাড়াই দিছি, 3টা কার্বন, সহজ। আবার যদি আমি দেখাই, এখানেই দেখাই, ধরো যে কোনো ক্ষেত্রে আমি ধরো CH2
CH2 CH3, এটা কি আমাদের প্রোপেন, এটা কি আমাদের প্রোপেন, 3টা কার্বন আছে প্রোপেন, আমরা সামনেই দেখতেছি। এখন দেখো এই জিনিসটারই আমি যদি এখানে CH2 বন্ড একটু পর্যন্ত ঠিক আছে আগের মতো, আমি বললাম কি আরেকটা CH2 বাড়াই দিলাম, আরেকটা CH2 বাড়াই দিয়ে এবার লিখলাম CH3। তো এইটা ছিল আমাদের প্রোপেন, এইটা হয়ে গেছে আমাদের বিউটেন। এটা হয়ে গেছে আমাদের বিউটেন, এটা হয়ে গেছে আমাদের কি বিউটেন। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণীর মূল জিনিস, যে এদের পার্থক্য মূলকের পার্থক্যের মাধ্যমে এদেরকে চেঞ্জ করা যায়। এদের পার্থক্যটা মেনলি কই থাকে, মূলকে, মিথিলিন মূলকের উপর এদের পার্থক্য থাকে, সংখ্যার পার্থক্য। আচ্ছা, এরপরে ধাপে আমরা একটু সমগোত্রীয় শ্রেণী কারা কারা সেটা একটু দেখি। যেমন আমাদের অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2, এখানে n এর মান যা আসবে ওই অনুযায়ী, ধরো সি কার্বন যদি একটা হয়, হাইড্রোজেন কয়টা হবে, কয়টা হবে, 4টা। আবার যদি অ্যালকিনে দেখো CnH2n, কার্বন যদি একটা হয়, কার্বন একটা হবে না, কার্বন দুইটা হইতে হবে, কার্বন যদি দুইটা হয় তাহলে হাইড্রোজেন হচ্ছে 4টা। আবার অ্যালকাইনে দেখো, অ্যালকাইনে হচ্ছে CnH2n-2, অর্থাৎ কার্বন যদি দুইটা হয় হাইড্রোজেনও হবে দুইটা, হাইড্রোজেনও হবে দুইটা। আবার অ্যালকোহল, সেটার ক্ষেত্রে দেখো CnH2n+2O, অর্থাৎ হচ্ছে যে এখানে কার্বন এবং হাইড্রোজেনে ওই অনুযায়ী n এর মান অনুযায়ী বসবে। তো এইগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সংকেত। এখন এখানে তুমি কার্বন যে কয়টা নিবা ওই অনুযায়ী তোমার নামগুলো চেঞ্জ হবে, ইথানল, প্রোপানল, বিউটানল, বা ইথানল, প্রোপানল, বিউটানল, এগুলো চেঞ্জ হবে শুধুমাত্র n এর মানের উপর, কিন্তু সংকেত কিন্তু সাধারণ সংকেত বা সূত্র যেটা আমরা সবসময় বলি, তো এই সাধারণ সংকেত কিন্তু সেম, সাধারণ সংকেত কিন্তু সেম। এই জিনিসটি হচ্ছে আমাদের সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত বা চেনার উপায়। এবার আমরা যদি দেখি কার্যকরী মূলক, কার্যকরী মূলকের বৈশিষ্ট্য দেখি। দেখো অ্যালকিনের কার্যকরী মূলক জিনিসটা কি, কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনেরা। এরা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, দুইটা বন্ধন থাকে এদের মধ্যে, দ্বিবন্ধন এরকম দ্বিবন্ধন গঠন করা থাকে, দুইটা বন্ধন থাকে। আবার অ্যালকাইন কি করে, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন বা 3টা বন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন বা 3টা বন্ধন। আবার অ্যালকোহল কি করে, হাইড্রক্সিল মূলক দেয়, হাইড্রক্সিল মূলক। তুমি যদি অ্যালকোহল তৈরি করতে চাও তাহলে তোমার কোন কার্যকরী মূলকটা লাগবে, সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলক অর্থাৎ OH। যেখানে দেখবা বন্ড OH আছে তুমি বুঝে নেবে ওই জিনিসটা একটা অ্যালকোহল, সেটা হইতে পারে ইথানল, মিথানল, যে কোনো কিছু হইতে পারে, ওটা একটা অ্যালকোহল। এবং এটা যখন আমরা নামকরণ করতে যাই তখন আমরা ইউজ করি কি নল, শেষে ইউজ করি কি নল, শেষে ইউজ করি নল, ইথানল, প্রোপানল, বিউটানল, এরকম আর কি নল ইউজ করি, ঠিক আছে। আবার অ্যালডিহাইডে ফর্মিল মূলক ইউজ করা হয়, ফর্মিল মূলক কি, এই যে আমাদের CHO, এই যে CHO এটা থাকলে আমরা বুঝবো এটা একটা অ্যালডিহাইড। এবং এখানে আমরা কি ন্যাল ইউজ করি, এখানে নামকরণের জন্য আমরা যখন আমরা করব তখন আমরা আবার দেখব ন্যাল ইউজ করি, ইথানল, প্রোপানল, বিউটানল। আবার জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড যেটা বলি, ওইটা আমরা ইউজ করি কি কার্বক্সিল মূলক, যেটা হচ্ছে COOH, কোহ। তো এটা হয় কি, এটা হয় হচ্ছে ওইক অ্যাসিড, এটা আমরা ইউজ করি কি ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, অর্থাৎ ওইক অ্যাসিড যুক্ত হয়, ওইক অ্যাসিড যুক্ত হয় এই জিনিসটার মধ্যে নামকরণের শেষে। তো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গণনা। দেখো রাসায়নিক গণনা এবং জৈব যৌগের গণনা পার্থক্যটা কীভাবে আসে। আমরা যখন 1 2 3 পড়ি না, আমরা 1 2 3 4 5, বা হচ্ছে যে ইংলিশে 1 2 3, বা আমরা স্পেনিশে যে 1 2 3 সু, এই টাইপের না। তো এই যে আমরা করি এই জিনিসটা হচ্ছে যে আমাদের অর্গানিকের বা রাসায়নিক কেমিস্ট্রির ভাষায় আমরা অন্যভাবে ইউজ করি, যে আমরা যেরকম 1 মানে কি 1 2 3 এই টাইপের, তো ওই টাইপে আমরা ইউজ করি কি মোনো। 1 মানে হচ্ছে মোনো, 1 মানে হচ্ছে মোনো, 2 মানে কি ডাই, 2 মানে ডাই, 3 মানে হচ্ছে ট্রাই, 3 মানে হচ্ছে
ট্রাই, 4 মানে হচ্ছে টেট্রা, 4 মানে হচ্ছে টেট্রা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাসায়নিক গণনা। এটা কি আমাদের রাসায়নিক গণনা? এই যে আমাদের রাসায়নিক গণনাটা হচ্ছে এখানে মনো, ডাই, ট্রাই, টেট্রা। এবং এখানে জৈব যৌগের গণনাটা যদি আমরা দেখি, জৈব যৌগের গণনাটা যদি দেখি, সেটা হচ্ছে এরকম যে 1 মানে আমরা বলি, 1-এর ক্ষেত্রে বলি আমরা মিথ, 2-এর ক্ষেত্রে বলি আমরা ইথ, 3-এর ক্ষেত্রে আমরা বলি প্রোপ, 4-এর ক্ষেত্রে আমরা বলি বিউট। ঠিক আছে, তো রাসায়নিক গণনায় কেমিস্ট্রিতে নর্মালি আমরা বলি মনো, ডাই, ট্রাই, টেট্রা, এবং জৈব যৌগ যখন বলি তখন আমরা বলি মিথ, ইথ, প্রোপ, বিউট। তাহলে বুঝলাম ভাইয়া যে আপনি 1 থেকে 4 পর্যন্ত বলছেন, তো 5-10 কী করলো, 5-6 থেকে 5 থেকে 10 বা অন্যান্য, সেটা আমরা যদি দেখি, এই ক্ষেত্রে আবার এর পরবর্তী ধাপে দুইটাই সেম। সেটা কি? সেটা হচ্ছে 5-এর থেকে 5কে আমরা বলি পেন্টা, 6কে আমরা বলি হেক্সামিশন। এই যে পেন্ট হচ্ছে 1 2 3 4 5, আর এরপরে আবার হচ্ছে কি এখন আমাদের মিশন হেক্সা, তো এই হেক্সা। ঠিক আছে, হেক্সা। তো পেন্টা 5, হেক্সা 6, ইনশাল্লাহ। 7 নম্বর হচ্ছে হেপ্টা। এবং 8 নম্বর হচ্ছে অক্টা। 9 হচ্ছে ননা, আবার নানা লিখে দিও না, ননা। 10 হচ্ছে ডেকা। ঠিক আছে, এই হচ্ছে রাসায়নিক গণনা। যে রাসায়নিক গণনা নর্মালি মনো, ডাই, ট্রাই, টেট্রা। জৈব যৌগে আমরা তখন ওই মনোর জায়গায় ইউজ করি মিথ, ডায়ের জায়গায় ইউজ করি ইথ, ট্রাই জায়গায় ইউজ করি প্রোপ, টেট্রার জায়গায় ইউজ করি বিউট, 4 নম্বরে। আর এরপরে 2টার ক্ষেত্রে রাসায়নিক গণনা হোক, জৈব যৌগ হোক, সব ক্ষেত্রে বাকি থেকে সেম, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। ঠিক আছে, আমরা যদি আরেকটু অ্যাডভান্স শিখি, ধরো যে এখানে কার্বন যদি 11টা থাকে, 11টা কার্বন থাকে। আচ্ছা ভালো কথা, এখানে কিন্তু এটা মানে হচ্ছে কার্বন 1টা, জৈব যৌগ তো কার্বন ইউজ করতে হবে, কার্বন 2টা, এখানে মনে হচ্ছে কার্বন 3টা, এখানে মনে হচ্ছে কার্বন 4টা। ঠিক আছে, আর এখানে কার্বন 5টা 6টা 7টা এইভাবে করি। তো কার্বন 11 যদি থাকে তখন আমরা ওইটা বলি উনডেকা। আর কার্বন 12 যদি থাকে, একটু এমনি জেনে রাখো, ডোডেকা। ঠিক আছে, তারপরে এছাড়াও আমাদের কার্বন 100 থাকলে ওটা আমরা বলি হেক্টা, কার্বন 100 থাকলে আমরা হেক্ট বলি। তো এই হচ্ছে আমাদের টুকটাক গণনা, জৈব যৌগের গণনা। এটা আমরা জাস্ট জেনে রাখলাম, কেন? কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট, জানতে হবে, পারতে হবে, এরকম টাইপের কথা। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে পরবর্তী ধাপে। আসো, জৈব যৌগের আসল পড়ালেখায় আমরা পদার্পণ করলাম। ও ভালো কথা, একটা জিনিস দেখিয়ে নেই। এই যে আমরা একটু আগে এই যে মিথ, ইথ, প্রোপ পড়লাম, এইগুলোর সাথেই কিন্তু পরবর্তীতে হচ্ছে এই ডাবল বন্ড থাকলে অ্যালকিন ইন যুক্ত হয়। তারপরে যে নল ওইচ থাকলে ওই সব কিছু হিসাব তো আমরা বুঝছি যে মিথ, ইথ, প্রোপ, বিউট, এগুলো আমরা 1 2 3 করে হিসাব করব, এবং পরবর্তীতে আসো আমরা পরে দেখলেই বুঝে যাব। সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো। সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন নিয়ে আমরা কথাবার্তা বলবো। অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আমরা জানি সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, এবং ওই কার্বনটা সিগমা বন্ধন। ঠিক আছে, সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে। এবং এই যে অ্যালকেন, দেখো অ্যালক 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 কি? অ্যালক হচ্ছে সাধারণ নামের ওই যে মিথে পরে একটা থেমে যায় না, হসন্ত পড়ে না, ওইরকমই অ্যালক। এরপরে এটার সাথে ANE, শেষে ANE এন যুক্ত করা হয়, অ্যালকেন নামের শেষে এন যুক্ত করা হয়। সম্পৃক্ত হাইড্রোকার্বনে অ্যালকেনে এন যুক্ত করা হয় সচরাচর। তো তুমি এন যেহেতু যুক্ত করছে, অ্যালকের সাথে এন যুক্ত করলে অ্যালকেন, তাহলে মিথের সাথে এন যুক্ত করলে মিথেন, মিথ আছে, এর সাথে ANE যোগ করলাম, মিথেন। তারপরে ধরো যে তুমি এখানে ধরো ইথ আছে,
ইথ আছে, এন যোগ করলে ইথেন। প্রোপ, এন যোগ করলে প্রোপেন। বিউট, এন যোগ করলে বিউটেন। পেন্ট, এন যোগ করলে পেন্টেন। হেক্স, হেক্সা, এন যোগ করলে হেক্সেন। হেপ্ট, এন যোগ করলে হেপ্টেন। অক্ট, এন যোগ করলে অক্টেন। এভাবে করে পুরো জিনিসটা এন যুক্ত হয়ে যায়। নামের শেষে এন যুক্ত হয় কাদের সাথে? ওই যে আমরা গণনা করছি না যে মিথ, ইথ, প্রোপ, বিউট, এগুলোর সাথে এন যুক্ত হয়ে যায় ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যালকেন। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এদের সাধারণ সংকেত কি? ওই যে আমরা সাধারণ সংকেত করছিলাম কি, CnH2n প্লাস 2, এই যে CnH2n প্লাস 2, যেখানে n এর মান 1 2 3 যে কোনো কিছু হতে পারে। তো এখানে মিথ মানে কি? আমরা আগে দিচ্ছি কার্বন 1, তা কার্বনের মান 1, হাইড্রোজেনের মান দেখো সূত্র বসাও, তাহলে 2 × 1 + 2 অর্থাৎ 4, ঠিক আছে। আবার 6, এভাবে করে প্রত্যেকটা ক্যালকুলেশন করে তুমি প্রোপেন, বিউটেন প্রত্যেকটারই করতে পারবা। এবং এইগুলো হচ্ছে এদের আণবিক সংকেত। এগুলো কি এদের আণবিক সংকেত, এদেরকে বলা হয় আণবিক সংকেত। এখন এই যে আণবিক সংকেত, এই আণবিক সংকেত আবার গাঠনিক সংকেতও আছে। গাঠনিক সংকেত কেমন? ধরো আমি মিথেনে গাঠনিক সংকেত করতে চাই, কার্বনে কয়টা হাত? 4টা হাত। তো এই 4টা হাতে 4টা হাইড্রোজেন চলে গেছে, শেষ। হাইড্রোজেনের যোজনী 1, একটা বন্ধন গঠন করতে পারে। কার্বনের যোজনী 4, সে 4টা বন্ধন করতে পারে। তার 4 ধরনের মুড সুইং হয়, সে 4 হাতে 4 জনের রাখতে পারবে, সে অনেক বড় মানুষ, প্লেয়ার বলা যায় আর কি। তো এখন এই জিনিসটাই আর কি কার্বন করে, সে 4টা হাতে 4টা হাইড্রোজেন রাখছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা বলি মিথেন। আবার ধরো 2টা কার্বন না 3টা কার্বন দেখি। 3টা কার্বন হয় কি, পরস্পর সিগমা বন্ধন, সিঙ্গেল বন্ড থাকে, এবং তাদের কি 4টা করে থাকবে, 4টা করে থাকবে। দেখো এই কার্বনে 4টা আছে, এই কার্বনে 4টা আছে, এই কার্বনে 4টা আছে, প্রত্যেকটারই কি 4টা করে আছে না? এখন এই যে 4টা করে আছে, এই 4টা হাত, এই যে 4টা করে আছে, এই 4টা হাত, এই 4টা হাতে হাইড্রোজেন যুক্ত হবে। 1 2 3 4 5। একটা হাত তো নিজেরা কার্বনের সাথে বন্ধন গঠন করে ফেলছে, বাকি খালি হাতগুলোর মধ্যে হাইড্রোজেন লেগে যাবে। কয়টা হইলো? হাইড্রোজেন হয়ে গেল 8টা। কয়টা হইলো? হাইড্রোজেন হইলো 8টা। কার্বন রইলো 3টা, হাইড্রোজেন হইলো 8টা। এগুলো হচ্ছে গাঠনিক সংকেত। তো তোমরা বাসায় নিজেরা একটা চেষ্টা করো, নিজেরা কিছু চেষ্টা করো। তোমরা কোনটা চেষ্টা করবা বলো? আমি বলি হেক্সা চেষ্টা করো, হেক্সেন চেষ্টা করো। হেক্সেনের প্রতি একটা আলাদা বায়াসনেস আছে, তো হেক্সেনটা চেষ্টা করো তোমরা বাসায়, ঠিক আছে। যে হেক্সেনের গাঠনিক সংকেতটা তৈরি করবা, হেক্সেনের গাঠনিক সংকেত তৈরি করবা। আমি আরেকটা করে দিই, হেপ্টেনেরটা করে দিই। দেখো এখানে 1 2 3 4 5 6 7। হাইড্রোজেন দিয়ে দাও, 1 2 3 4 5। যদি এগুলো লাগবে না, জাস্ট বোঝার জন্য করো। নর্মালি তুমি যখন বিক্রিয়া করবা তখন অন্যভাবে লিখবা, বিক্রিয়া করলে লিখবা কীভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। হাফ গাঠনিক, হাফ আণবিক, এরকম। যাই হোক, এখন দেখো তো এই যে আমাদের হেপটেন, ঠিক আছে। হেপটেন কয়টা হাইড্রোজেন নিলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা 8টা, ওইখানে হচ্ছে তোমার 7 7 14, আর ওইখানে 16, 2টা 16, তো 16টা। তো 16টা হাইড্রোজেন 60টা কার্বন, 16টা হাইড্রোজেন 60টা কার্বন, এটা আমাদের হেপটেন। এটা সেই হেপটেনের গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত। এখন আমরা লিখবো কীভাবে? বিক্রিয়া করার সময় কীভাবে লিখবো ভাই? বিক্রিয়া করার সময় ধরো ইথেন, ইথেন লিখবো কীভাবে? দেখো ইথেনের হাইড্রোজেন কয়টা আছে? 6টা আছে, কার্বন 2টা আছে। আগে বসাও কার্বন, কার্বন বসাবা, কার্বন বসাইছো, একটা বন্ধন দিবা, দিছো। হাইড্রোজেন করা 6টা, ডিভাইড করে দাও, ডিভাইড করে দাও। এটা হচ্ছে আমাদের ইথেন, এটা হচ্ছে আমাদের ইথেন। আবার ধরো প্রোপেন লিখতে চাইছো, কিভাবে লিখবা? সিএইচ, সিএইচ লিখছো, 3টা দাও,
তিনটা আগে দিয়ে নাও, তারপরে যা করো করো। আচ্ছা, এখন এই কার্বনের হাইড্রোজেনের সাথে একটা গেছে, এই বন্ধন হাইড্রোজেনের সাথে একটা বন্ধন গেছে, আর কার্বনের সাথে একটা বন্ধন গেছে, আরও দুইটা বন্ধন খালি আছে, দুইটা বন্ধন দুইটা হাইড্রোজেন যোগ হবে, তার মানে এখানে হচ্ছে 3CH3। এরপরে এই কার্বনে কয়টা হাত খালি আছে দেখো, এই কার্বনে কিন্তু দুইটা হাত খালি আছে, এখানে দুইটা আছে, ওই দুইটা হাত আমি দেই নাই কারণ আমি এখানে লিখবো, তাহলে দুইটা হাত খালি আছে, ওই দুইটা হাতের জায়গায় দুইটা হাইড্রোজেন। আবার এই কার্বনেরও দুইটা হাত খালি আছে, এই জায়গায় দুইটা হাইড্রোজেন, আর এইখানে একটা কার্বন দাও, তার একটা হাত খালি আছে, তিনটা হাত খালি আছে, সেই জায়গায় তিনটা হাইড্রোজেন। তো এইখানে হয়ে গেল বিউটেন, এখানে হয়ে গেল বিউটেন। তো এই হচ্ছে আমাদের লেখার নিয়ম সাধারণ অ্যালকেনের। অ্যালকেনের কীভাবে কী লিখতে হয় সেটা তো আমরা বুঝতে পারছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন। পরবর্তী ধাপগুলো আরও সহজ হয়ে যাবে, অ্যালকাইনগুলো যেহেতু অ্যালকেন বুঝে গেছো, বাকি সব সেম টাইপেরই হয়ে যাবে, ইজি। তো এই হলো আমাদের অ্যালকেনের নামকরণ বা হচ্ছে যে গাঠনিক সংকেত, আণবিক সংকেত, সাধারণ সংকেত থেকে কীভাবে তৈরি করা হয়, বন্ধন কী কী হয়, এই সব কিছু। এবার আমরা দেখব পরবর্তী ধাপ, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে? অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন সরায় নাও, একটা বন্ধন কেটে নাও, খালি রাখো, ওই জিনিসটাকে বলে অ্যালকাইল মূলক। কথাটা বুঝিনি, আসো। ধরো CH4, এটা মানে কি? CH হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবং এখানেও কি হাইড্রোজেন, রাইট? এখন আমি করলাম কি, এইখানের এই হাইড্রোজেনটাকে সরায় ফেললাম, সরায় ফেলে এইভাবে রাখলাম। তো এটারে যদি আমি সুন্দর মতো গাঠনিক আকার দিই, তাহলে কেমন হয়েছে? এরকম হয়ে গেছে না? CH কার্বন এবং হাইড্রোজেন তিনটা, তাহলে 3, এবং এখানে একটা খালি বন্ধন, এই যে এরকম আকার রয়ে গেছে না? এরকম একটা আকার রয়ে গেছে না? এই যে এরকম একটা আকার রয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে অ্যালকাইল মূলক। এই জিনিসটাই বলা হচ্ছে অ্যালকাইল মূলক, এটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক। কথা বুঝতে পারছি? এটাকে বলে অ্যালকাইল মূলক। এখন এই যে অ্যালকাইল মূলকটা আমরা যে দেখলাম, এই অ্যালকাইল মূলক কি কাজে লাগে, কিসের ক্ষেত্রে কিভাবে কি হয় সেটা আমরা বুঝি। তো অ্যালকাইল মূলকের কথা বুঝি, অ্যালকাইল মূলক তার মানে কি, আমাদের নর্মালি অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। তো এখান থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বা একটা বন্ধন সরায় নাও, একটা হাইড্রোজেন সরায় নাও, তাহলে তুমি হচ্ছে CnH2n+1 রাখতেছো, এবং একটা বন্ধন খালি রয়ে গেছে। এই জিনিসটি হচ্ছে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। তো এটা সাধারণ সংকেত কি? একটা বন্ধন খালি, এবং এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর মূলক, আর বন্ড খালি মূলক দ্বারা প্রকাশ করা হয়। কথা বুঝতে পারছি? এই পুরো জিনিসটাকে আর বন্ড খালি মূলক দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে হয় কি, এখানে হয় হচ্ছে এই জিনিসটাকে আমরা আর বন্ড মূলক বলি, আর বন্ড মূলক। তাহলে এটাকে আর মূলক দ্বারা প্রকাশ করা হয়, আর বন্ড। অর্থাৎ অ্যালকাইল জিনিসটা, এই অ্যালকাইল জিনিসটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন এই আর কি শুধুমাত্র CH3 বন্ড এটাই না, দেখো আমাদের আছে কি, ধরো ইথেন। ইথেন হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। তা আমি এখানে করলাম কি, এখানে CH3 CH2 একটা হাইড্রোজেন সরাই দিয়ে বন্ড খালি করে দিলাম। এই যে এই কাজটা করলাম, এই কাজের এই এতটুককে আমরা বলি হচ্ছে আর। কথা বুঝতে পারছি? এতটুককে আমরা আর দ্বারা প্রকাশ করি। এখন এই আর অ্যাকচুয়ালি বুঝাইছে কি, এই আর দ্বারা অ্যাকচুয়ালি এই যে এটুক বুঝাইছে, এটুক, ঠিক আছে? এই এতটুক বুঝাইছে, CnH2n+1 যে পার্টটুক, ওটুককে আমরা আর বলি, এটুককে আমরা আর বলি, এতটুক দ্বারা আমরা আর বুঝাইছি। ক্লিয়ার? তো এই আর দ্বারা কি শুধুমাত্র CH3 এটাই বুঝায়? না, এটা দিয়ে আমরা CH3 বন্ড CH2 এটা বুঝাইতে পারি, এটা দিয়ে আমরা এটাও বুঝাইতে পারি, CH3 বন্ড CH2 বন্ড, মানে প্রোপাইল
এই জিনিসটারে বলে কি, এই জিনিসটারে বলে হচ্ছে, এবার আসি, এই যে CH3 এটা তো অ্যালকাইল মূলক বললাম, এটার অ্যালকাইলের অ্যালকের জায়গায় বসাই দিবা কি মিথ, তাহলে হয়ে যাবে কি মিথাইল। এটা একটা মিথাইল মূলক, মিথাইল মূলক। আবার এখানে এইটাকে তুমি অ্যালকাইলের জায়গায় তুমি অ্যালক সরাই দিয়া কি বসাবা ইথ, তাহলে ইথাইল। অর্থাৎ জাস্ট 2টা কার্বন থাকলে ইথাইল, 3টা কার্বন থাকলে মিথাইল, সরি প্রোপাইল, এইভাবে হবে। ঠিক আছে, এখানে 3টা কার্বন আছে, তাহলে এই জিনিসটা প্রোপাইল, প্রোপাইল। প্রোপাইল মূলক। ঠিক আছে, এবং এইটাকেও আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, এটাকেও আমরা আর দ্বারা প্রকাশ, অর্থাৎ যে কোনো ধরনের অ্যালকাইল মূলককে আমরা আর দ্বারা প্রকাশ করি, সেটা হোক প্রোপাইল মূলক, মিথাইল মূলক, ইথাইল মূলক, বিউটাইল মূলক, যে কোনো মূলককে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এটা বুঝছি। এখন এখানে হয়েছেটা কি দেখো, আমরা যদি একটু ব্যাকে যাই, এই যে পুরো জিনিসটা দেখো, এখানে কার্যকরী মূলক যে আমরা দেখছিলাম যে OH, এই যে এগুলো, যে এই যে কার্যকরী মূলক OH, ছো, কোহ, এগুলো আসলে যুক্ত হয় কই থেকে দেখো, এদের সামনেও কিন্তু এই যে OH, এর সামনেও কিন্তু একটা বন্ধন আছে, এর সামনেও কিন্তু একটা বন্ধন আছে। তো এই বন্ধনটা কার সাথে যে জোড়া লাগে, কোন জায়গায় গিয়ে লাগে, লাগে হচ্ছে অ্যালকাইল মূলকের সাথে গিয়ে। কোন জায়গায় গিয়ে লাগে, অ্যালকাইল মূলকের সাথে গিয়ে লাগে। আসো আমরা দেখি কিভাবে। কিভাবে দেখো, এখানে হয় কি, এগুলো তো তুলসো আই গেস। আচ্ছা, এখন দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে যে ধরো CH3 CH2 একটা বন্ড খালি আছে, এই জিনিসটা আমরা বলি কি ইথাইল, ইথাইল মূলক। এখানে আমি করলাম কি, ওই যে OH একটা মূলক আছে না, কার্যকরী মূলক, এই OH মূলকটারে এখানে নিয়ে আসলাম, কারণ ওরও খালি আছে, ওরও খালি আছে, মানে ও দুইজনে কি একটা সুন্দর একটা বন্ধন তৈরি করতে পারবে, একটা জায়গা খালি আছে, ওই জায়গা খালিতে ও পট করে বসে পড়বে। বসে পড়লে এখানে হয়ে যাবে কি CH3 CH2 OH, অর্থাৎ হচ্ছে ইথা, ইথাইলের জায়গায় ইথা হয়ে ওই যে নল এসে পড়বে। আমি বলছিলাম না OH থাকলে নল হয়, তাহলে ইথানল হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যদি এখানে CH3 CH2 এখানে যদি ছো, ছো যেটা ছিল CHO যে মূলকটা ছিল ওইটা যদি আনি, তাহলে দেখো ইথাইল ছিল বাট আরেকটা কার্বন আনছি, তাহলে এটা হয়ে যাবে কি ইথানেল। ভুল, একটা, দুইটা, তিনটা কার্বন থাকলে কি ইথানেল হবে না, প্রোপানেল হয়ে যাবে। তো CHO ছো মূলকের মধ্যে নিজের একটা কার্বন আছে, ওই কার্বনটাও কিন্তু কাউন্ট করতে হবে, এবং ওই কার্বনটা কাউন্ট করার ফলে হচ্ছে কি ইথাইল মূলকে যদি তুমি ছো লাগাও, CHO বন্ধন মূলকটা লাগাও, কার্যকরী মূলক লাগাও, তাহলে ওটা কি ইথানেল হবে নাকি প্রোপানেল হবে, প্রোপানেল হয়ে যাবে। একটা বেশি হয়ে যাবে, একটা বেশি হয়ে যাবে, একটা বেশি হয়ে যাবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, তো আমাদের এই অ্যালকাইল মূলকটা সম্পর্কে আমাদের আই গেস কোনো আর সমস্যা নেই। তো এখন দেখো এই যে এখানে CH2OH যেটা দিছি, CH3 CH2OH যে লিখছি, এখানে আমরা জানি কি CH3 CH2 এটুকে কি লেখা যায়, আর লেখা যায় না, আর দ্বারা প্রকাশ করা যায় না, আর বাকি রাখো OH, তাহলে ROH এইটা দিয়ে কি বোঝায়, অ্যালকোহল বোঝায়, বোঝায় অ্যালকোহল, অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল। তা আর বন্ড OH অ্যালকোহল। আবার ধরো যে আর বন্ড CHO এটা কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড। ঠিক আছে, আবার ধরো যে আবার ধরো আর বন্ড COOH এটা কি, এটাকে আমরা বলতে পারি কি কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডও বলা যায়। ঠিক আছে, আচ্ছা তাইলে আমাকে এখন একটা জিনিস বুঝায় বলো তো, যে আমি যদি লিখি আর বন্ড আর, এই জিনিসটা কি হবে, আমি যদি লিখি আর বন্ড আর, আর বন্ড আর, এইটা কি হবে, এইটা হবে হচ্ছে
অ্যালকেন, এইটা হবে অ্যালকেন। এখন তুমি বলতে পারো কি বলতেছেন ভাই, এখন তো মাথা ওলাই গেল, এতক্ষণ যা বলছেন বুঝলাম, এখন কি বললেন যে আর 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 বন্ড যোগ করলে অ্যালকেন হয়ে যায়। দেখো কীভাবে হয় আমরা দেখি একটু। এখানে আর বন্ধন, আর বন্ধন মানে কি, যে কোনো অ্যালকাইল মূলক CH3 বন্ড হইতে পারে, আরেকটা বন্ধন খালি আছে, ওইখানে তুমি আরেকটা আর নিয়ে আসো, ধরো এটা মানে হচ্ছে CH3 বন্ড বুঝাইছে, এই আর দ্বারা CH3 বন্ড খালি বুঝাইছে, এই আর দ্বারাও CH3 বন্ড খালি বুঝাইছে। তাই দুইটা যদি এক করো কি তৈরি হয়ে যায়, কি তৈরি হয়ে যায়, ইথেন, তৈরি হয়ে যায় ইথেন। তাহলে এই জিনিসটা কি আমাদের অ্যালকেন, এই জিনিসটা কি আমাদের অ্যালকেন। কথা বুঝতে পারছি? এখানে তুমি CH3 CH2 নাও, সেম CH3 CH2 নাও, আবার CH3 আনবা ওই পাশে, প্রোপেন হবে। আবার তুমি এই পাশে CH3 CH2, আবার ওই পাশ থেকেও CH3 CH2 আনো, তাও কি ব্লক হয়ে যাবে এবং তৈরি হবে কি বিউটেন। অর্থাৎ তুমি যাই দাও আর 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 মানে হচ্ছে কি অ্যালকেন। আচ্ছা তাহলে আর আর এইচ মানে কি, আর বন্ড এইচ মানেও কিন্তু অ্যালকেন। কিভাবে, সহজ হিসাব দেখো, তুমি যদি আর এর সাথে একটা এইচ বন্ধন আনো, অর্থাৎ CH3 এর সাথে আরেকটা এইচ আনতেছো, মানে কি CH4 হয়ে গেছে না, মিথেন হয়ে গেছে না, এই জিনিসটাও কি একটা অ্যালকেন না, এই জিনিসটাও একটা অ্যালকেন না। অর্থাৎ আর বন্ড এইচ অথবা আর বন্ড আর, দুইটাই কি আমাদের অ্যালকেন, দুইটাই কি আমাদের অ্যালকেন। তাহলে অ্যালকাইল মূলক খুবই ইম্পর্টেন্ট জিনিস, বেসিকটা অনেক ভালো মতো পারতে হবে, নাইলে তুমি অনেক বিপদে পড়বা সামনে। তো এটা কি আমরা ভালো মতো বুঝতে পারছি? ওকে, তো এখন আমরা দেখব অ্যালকেন প্রস্তুতি। এখন এই অ্যালকেন প্রস্তুতি যে আমরা দেখব, এই অ্যালকেন প্রস্তুতি জিনিসটা কি, আমরা তো এখন জৈব যৌগগুলোর বিক্রিয়া করব, এক এক করে জৈব যৌগগুলোর বিক্রিয়া করব। এখন এই যে জৈব যৌগগুলোর যে বিক্রিয়া করব, এই বিক্রিয়া করতে গেলে এগুলো তাকে প্রস্তুত করতে হবে। আগে যদি কাঁচামালি রেডি না করি তাহলে আমি রান্না করবো কেমনে, রাইট? তো ওই একই কথা, যে একই অ্যালকেনে যে বিক্রিয়া করবো এতে প্রস্তুতি লাগবে। তো এখন এই প্রস্তুতি দেখব, কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখব। তো প্রথম যে আমাদের বইতে একটা নিছক নন ইম্পর্টেন্ট একটা প্রস্তুতি আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি কীভাবে করে। যে কোনো আমরা কার্বন ডাইঅক্সাইড নেব এবং কি করব, তার সাথে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে 4 অণু হাইড্রোজেনের বিক্রিয়া করে দেব, হাইড্রোজেন গ্যাসে বিক্রিয়া করে দেব। এখন এটা যখন করব, এর মধ্যে প্রভাবক থাকবে নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। প্রভাবক পুরা পোলাপাইন ধরা খায় প্রভাবকে, উদ্দীপকে আইসা পড়ে প্রভাবক, প্রভাবক দিবে পাশে পাশে কিচ্ছু দিবে না, যে প্রভাবক পারে ওই বিক্রিয়া পারবে, যে প্রভাবক পারে না সে বিক্রিয়া পারবে না। সো প্রভাবক মনে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন এই যে নিকেল প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি তৈরি করবে, আমাদের মিথেন তৈরি করবে, আমাদের মিথেন তৈরি করবে, মিথেন তৈরি করবে। আর এখানে তো পানি তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। তো এই যে মিথেন তৈরি হয়েছে, ক্লিয়ার, মিথেন তৈরি হবে, এটা নন ইম্পর্টেন্ট, মেইনলি হচ্ছে মিথেন তৈরি হবে, মেইনলি হচ্ছে কি মিথেন তৈরি হবে, সেটা আমরা দেখব। যেখানে মিথেন তৈরি হয়েছে তার অ্যালকেন তৈরি হয়ে গেছে, ক্লিয়ার। আবার আমাদের পরেরটা যদি আমরা দেখি, যে এরপরে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, একবারেই দেখে ফেলি, অ্যালকিন ও অ্যালকাইন থেকে, অর্থাৎ অ্যালকিন থেকে আমরা অ্যালকেন তৈরি করব, আবার অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন তৈরি করব। ঠিক আছে, অ্যালকেন এবং অ্যালকেন থেকে কিভাবে তৈরি হয় দেখো, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। আমরা প্রথমে একটা অ্যালকিন নেই, ধরো ইথেন, ইথিন, অ্যালকিন তো তাহলে ইন হবে, দুইটা বন্ধন CH2। দেখো অ্যালকিন আমরা বলছিলাম কি CnH2n, CnH2n, কার্বন যে কটা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ হবে, কার্বন দুইটা আছে, হাইড্রোজেন 4টা, মাঝখানে ডাবল বন্ড ডিভাইড হয়ে যাবে, ফাইন। এবং এইটার সাথে আমি করলাম কি হাইড্রোজেন অণু যোগ করে দিলাম, হাইড্রোজেন অণু যোগ করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এইটার, সেটা হচ্ছে প্রভাবক, নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা,
180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাসে এবং ইথিন হাইড্রোজেন অণু এবং ইথিন বিক্রিয়া করে কি তৈরি করে? ইথেন তৈরি করে। কি তৈরি করে? ইথেন তৈরি করে। কিভাবে আমরা দেখি, দেখো সি সি, এখানে কি আছে? ডাবল বন্ড আছে। আমাদের যদি অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হয়, তাহলে ডাবল বন্ড থেকে কি করতে হবে? সিঙ্গেল বন্ডে আসতে হবে। কারণ অ্যালকেন আমরা জানি কি ডাবল বন্ড হয় না, সিঙ্গেল বন্ড হয়। তাহলে একটা বন্ধন ভেঙে ফেলতে হবে। এখন আমরা জানি ডাবল বন্ডে কি থাকে? একটা পাই বন্ধন থাকে, একটা আমরা জানি ডাবল বন্ডে কি থাকে? একটা পাই বন্ধন থাকে, একটা সিগমা বন্ধন থাকে। এখন এই যে পাই বন্ধন এবং সিগমা বন্ধন থাকে, এই পাই বন্ধন এবং সিগমা বন্ধনে কোনটা তুমি ভাঙতে পারবা? কোনটা তুমি ভাঙতে পারবা? তুমি কি অটুট বন্ধন, একদম বন্ধনে আবদ্ধ বিএসআরএম স্টিল ভাঙতে পারবা? না, সিগমা বন্ধন তো ভাঙতে পারবা না। তাহলে ভাঙতে পারবা কি? পাই বন্ধন। ভাঙতে পারবা কি? পাই বন্ধন। তো দুর্বল বন্ধনটা ভাঙতে পারবা। তো এইখানে তুমি যে পাই বন্ধনটা আছে সেটা ভেঙে ফেলবা। ভেঙে ফেলে সেটাকে দেখো, একটা সহজ হিসাব দেখে, ধরো কার্বন, আমার এই কাঁধে একটা কার্বন, এই কাঁধে একটা কার্বন, এইটা হচ্ছে একটা সিগমা বন্ধন। আর আমার তো এই জায়গাতে ছিঁড়া টাইম না 2 ভাগ করা যাবো না, যাবো না। তাই ছিঁড়া টাইম না 2 ভাগ করা যাবে না, এটা সবচেয়ে শক্তিশালী বন্ধন। এখন আমি একটা দুর্বল পাই বন্ধন তৈরি করলাম এই জায়গার, এটার উপর দিয়ে, সেটা হচ্ছে আমার হাতের, সেটা হচ্ছে আমার হাতের এই বুকের এই পাশটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এই হাতের এই বন্ধনটা হচ্ছে আমাদের ফেক পাই বন্ধন, রাইট? এখন আমি করলাম কি, এইখানে কেউ আমার এই বন্ধনটা ভাঙবে, ভাঙা এরকম করে ফেললো, এরকম করে ফেললো। যখন এই বন্ধনটা ভাঙা এরকম করে ফেলবে, এখন এখানে কি আমার হাত কয়টা খুলছে? 2টা খুলছে না? একটা বন্ধন ভেঙে কয়টা হাত খুলছে? 2টা হাত খুলছে। এইটাই মাথায় রাখতে হবে যে এই যে একটা বন্ধন ভেঙে 2টা হাত খুলছে, এই 2টা হাত এখানেও পাই বন্ধন। একটা পাই বন্ধন ভাঙবে, হাত খুলবে কয়টা? 2টা। একটা পাই বন্ধন ভাঙবে, হাত খুলবে 2টা। বিষয়টা এরকম। দেখো এখানে একটা বন্ধন ছিল, এই বন্ধনটা একটা বন্ধন ছিল, সেই বন্ধনটা উঠাই দিয়েছি। উঠায় কি হয়েছে? সে এই যে এখানে 2টা বন্ধন গঠন করছে, এখানে 2টা বন্ধন গঠন করছে, এখানে 2টা বন্ধন গঠন করছে, এখানে 2টা বন্ধন করছে। 2টা হাত খুলছে আর কি, বন্ধন না, সরি, একটা বন্ধন ছিল, সেই বন্ধন খুলে দিছে, খুলে সে 2টা হাত মেলে দিছে, 2টা হাত মেলে দিছে। আচ্ছা, এখানে তুমি পরবর্তীতে হাইড্রোজেন দিয়ে দাও। এই যে এখান থেকে হাইড্রোজেন 2টা আবার এক্সট্রা আনতেছো না, সেই হাইড্রোজেনগুলো এখানে চলে আসবে। তাহলে আমাদের হইল কি ফাইনালি সি 3টা এইচ, সি 3টা এইচ, অর্থাৎ কি C2H6, অর্থাৎ আমাদের ইথিন, অর্থাৎ সরি ইথেন, অর্থাৎ আমাদের ইথেন। তো এই জিনিসটা, এটা গাঠনিক সংকেত, তো আমরা এখানে গাঠনিক সংকেত ইউজ করবো না, আমরা আণবিকটা দিব, সেটা হচ্ছে CH3। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে গাঠনিক সংকেত, এটা কি হচ্ছে CH3, তোমাদের বোঝার সুবিধার্থে আমি গাঠনিক সংকেতটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই যে CH2 এইখানে বন্ধনটা ছিল এরকম ডাবল বন্ড দিয়ে, ধরো যে এইভাবে ছিল, এইভাবে ছিল, সেই জায়গায় এই হাতটা খুলে কি 2 হাত মেলে দিছে, 2 হাত মেলে এখানে হাইড্রোজেন জোড়া লাগিয়ে দিছে, 2 হাত মেলে দিছে, 2 হাত মেলে এখানে হাইড্রোজেন জোড়া লাগিয়ে দিছে। অর্থাৎ এই যে আমাদের অটুট একটা বন্ধন, এটা তো ছিঁড়া সম্ভব না, এখানে একটা বন্ধন, এটা খুলে দিলাম, 2 হাত চলে যাবে, বিষয়টা এরকম। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যালকিন থেকে প্রস্তুতি, অ্যালকিন থেকে প্রস্তুতি। ঠিক আছে? তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা যদি হাতে কলমে লিখো এটা আরও বেশি ভালো হয় এখন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যালকিন থেকে। এবার আমি দিব অ্যালকাইন থেকে। এবার আমি দেখাবো অ্যালকাইন থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করি। আসো, অ্যালকাইন কি? অ্যালকানে আবার বন্ধন হয়েছে 3টা, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকেনে যেতে গেলে কয়টা বন্ধন ভাঙতে দেবো? তখন কিন্তু আবার 2টা বন্ধন ভাঙতে দেবো। অ্যালকিন থেকে অ্যালকেনে যখন গেছি তখন 2টার থেকে একটাতে নিছি, এবার 3টার থেকে একটাতে নেবো, অর্থাৎ 2টা বন্ধন ভাঙবো। তাহলে CH ট্রিপল বন্ড CH। ঠিক আছে? CH ট্রিপল বন্ড CH। এবার এটার সাথে 2H2, ঠিক আছে, 2 অণু হাইড্রোজেন নিব এবং একই প্রভাবক অর্থাৎ নিকেল প্রভাবক
180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে আমাদের ইথাইন, এই যে আমাদের মিস্টার ইথাইন, তো এই ইথাইনের কি করব, ইথেনে নিব। তাহলে কি হবে, একদম ইজি হিসাব, আগের মতোই দুইটা বন্ধন ভাঙবে। এখানে একটা বন্ধন ছিল আর আরেকটা হাত তো আমার নাই যে দেখাবো, তো আর সামনে ধরো আরেকটা বন্ধন আছে, ওইটা খুলছে দুইটা হাত খুলছে, এটা খুলছে দুইটা হাত খুলছে, মানে দুইটা বন্ধন, একটা বন্ধন ভাঙলে দুইটা হাত খুলে, তাহলে দুইটা বন্ধন ভাঙলে চারটা হাত খুলবে, এটাই মাথায় রাখো। তাহলে এখানে রাখো কার্বন কার্বন, একটা বন্ধন রাখো, কয়টা হাত খুলছে, দুইটা হাত খুলছে না, কয়টা হাত খুলছে, দুইটা হাত খুলছে, রাখো দুইটা হাত খুলাই দিছি। এবার আর কয়টা হাত খুলবে, চারটা হাত খুলবে। এখানে অলরেডি হাইড্রোজেন, আর হাইড্রোজেন আগে থেকেই ছিল, ওইটা আমরা দিয়ে নিই। হাইড্রোজেন তো আগে থেকেই ছিল, ওইটা রাখি আমরা, ভালো মানুষের মতন রাখি, ওইটা রাখি। কিন্তু ওই যে প্রথমে এক বন্ধন খোলার জন্য দুইটা হাত খুললো, আবার আরেক বন্ধন খোলার জন্য হাত খুললো, ঠিক আছে, আরেক বন্ধন খোলার জন্য হাত খুলে গেল। তো এই হচ্ছে পুরো জিনিসটা, দুইটা হাত খুললো। আরে এই জিনিসটা ভালো মতো CH বন্ধন, হাইড্রোজেন আগে থেকে আছে, তো আমরা হাইড্রোজেন দিয়ে রাখি। এখানে হয়েছে কি, দুইটা হাত খুলছে, এক বন্ধন খুলছি, দুইটা হাত খুলছে, আরেক বন্ধন খুললাম, দুইটা হাত খুললো, এবং এইখানে তুমি এখানে হাইড্রোজেন দিয়ে দাও। তো এই পুরো জিনিসটা আমাদের কি তৈরি করে ফেললো, CH3 বন্ড CH3 বন্ড CH3, অর্থাৎ হচ্ছে ইথেন তৈরি করে ফেললো। তাহলে আমরা দেখলাম যে অ্যালকিন থেকে কিভাবে ইথেন তৈরি হয়, অ্যালকাইন থেকে কিভাবে ইথেন তৈরি হয়। এইবার আমরা যে জিনিসটা দেখব সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের এটা যদি হয়ে থাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা দেখব পরেরটা। এখন দেখো, আমরা তো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে প্রস্তুত করলাম, কার্বন ডাইঅক্সাইড থেকেও প্রস্তুত করলাম। এইবার আমরা যেই বিক্রিয়াটা দেখাবো, এইটা তোমাদের বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া বললেও ভুল হবে না। র্যাঙ্কিং করলে এদিক ওদিক হবে, বাট টপ 3-তে থাকবে এটা শিওর থাকো, টপ 5 বা টপ 5 তো শিওর থাকো, টপ 3-র মধ্যেও থাকতে পারে। সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আসো দেখি। এবং এটা মজার বিষয়টা হচ্ছে, এটা তোমার শুধুমাত্র এসএসসি না, ইন্টার জীবনেও লাগবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অনেক 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 ইম্পর্টেন্ট। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা বলতেছি না, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা জিনিসটা কি, মানটা কি, বুঝলাম না কি বলছে এখানে, রাইট? ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাকে আমি বলি হচ্ছে স্টেপ ডাউন বিক্রিয়া। ওই যে আমরা কয়েকদিন 2024-এর স্মৃতিগুলো মনে করি, স্টেপ ডাউন গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে যে স্টেপ ডাউন করার জন্য বলছি, এখানে আমরা কার্বনকে স্টেপ ডাউন করাবো, যেভাবে হোক কার্বনকে আমরা পদ থেকে নিচে নামাবো, ক্ষমতা থেকে নামাবো, তো স্টেপ ডাউন করাবো। এটা একটা স্টেপ ডাউন বিক্রিয়া, এখন এই যে স্টেপ ডাউন বিক্রিয়া, এই স্টেপ ডাউন বিক্রিয়াটার জিনিসটা কি, কার্বনকে স্টেপ ডাউন করানো, কার্বনকে নিচে নামানো। অর্থাৎ এই যে এইখানে ডি মানে কি, নাই। ডি কথাটা নেগেটিভ ওয়ার্ড কেমিস্ট্রি ভাষায়, ডি সবসময় মানে হাইড্রেটেড মানে কি, পানি থাকে, ডিহাইড্রেটেড মানে কি, মানে পানি শূন্যতা হয়ে গেছে। তো ডি কথাটা নেগেটিভ, তো ডি বলতে বুঝেছি নাই। কার্বো বলতে বুঝেছি কার্বন, আমাদের নর্মালি যে কার্বন আছে, কার্বন। আর লেশন বলতে কি বুঝাইছি, ডিকার্বক্সিলেশন বা অক্সিলেশন বলতে কি বুঝাইছি সেটা দেখি, সেটা হচ্ছে বিক্রিয়া। লেশন বলতে বুঝায় বিক্রিয়া, ঠিক আছে। তো এই যে নাই কার্বন বিক্রিয়া, অর্থাৎ এই জিনিসটা দিয়ে পুরোটা বুঝাইলাম যে এই বিক্রিয়াটা মানে হয়েছে কার্বনকে নাই করার বিক্রিয়া, কার্বনকে নাই করার বিক্রিয়া, কার্বনকে নাই করে দিব। একটা ধরো যে কোনো কিছু একটা আমরা কি স্প্রে ইউজ করছি না, স্টেপ ডাউনের সময় জায়গায় স্টেপ ডাউন, তো ওইরকমই আমরা একটা লেশন বা লোশন টাইপের স্প্রে ইউজ করবো, স্প্রে দিয়ে কার্বনকে মুছে দিব, জীবন থেকে মুছে দেবো কার্বনকে। তো ওইরকমই কার্বনকে নাই করে ফেলবো একদম।
এই জিনিসটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জিনিসটা কি, এটা আগে বোঝো। জিনিসটা কি, সহজ একটা কথা মনে রাখার জন্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, মনে থাকবে না পরীক্ষার হলে মনে থাকবে না যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা আসলে কি ছিল। বিক্রিয়া তোমার মনে থাকবে, বিক্রিয়া তুমি জাস্ট একটু ধরতে পারলে তুমি বিক্রিয়া পুরোটা পেরে যাবে। কিন্তু একটু যদি না ধরতে পারো বা একটু যদি মনে না থাকে, তাহলে তুমি বিক্রিয়া জীবনও মনে রাখতে পারবে না। কারণ বিক্রিয়া মনে রাখার উপায় হচ্ছে এগুলো, যে কার্বনকে নাই করার বিক্রিয়া ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে আমার এখানে কার্বন কমাইতে হবে, তার মানে আমার কোনটা দরকার পড়বে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার দরকার পড়বে। আসো তো এই আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা শুরু করি। তো আমরা দেখলাম কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে স্টেপ ডাউন বিক্রিয়া, যেটা ডি মানে নাই, কার্বন মানে কার্বন, রিলেশন মানে বিক্রিয়া, অর্থাৎ কার্বনকে নাই করার বিক্রিয়া। এবার আমরা একটু বিক্রিয়াটা দেখি। আমরা বিক্রিয়াটা দেখি। দেখো বিক্রিয়াটা হয় কি, প্রথম ধাপে আমাদের CH3COOH ইথানোয়িক অ্যাসিড। কি এটা, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক লিখে ফেলছি কতটা, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা কি করব, ইথানোয়িক অ্যাসিডকে আমরা দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দেব। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিলাম বিক্রিয়া করে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে, দেখো একটা সহজ হিসাব দেখো, সহজ আমি কিভাবে বিভাজনের মাধ্যমে বিক্রিয়া সহজ করে দিতে পারি। সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, ক্যাটায়নকে সোডিয়াম, সোডিয়াম প্লাস চ্যাপ্টার 5 পড়ছি, আর অ্যানায়নকে OH মাইনাস, যোগমূলক, তাহলে OH মাইনাস, সোডিয়াম প্লাস OH মাইনাস। এই CH3 ডাবলের মধ্যে H হচ্ছে হাইড্রোজেন হচ্ছে প্লাস, কারণ এটা একটা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড বলছি না। অ্যাসিড কি করে, H প্লাস আয়ন দান করে না। পুরোনো চ্যাপ্টারগুলো পড়লে পারার কথা, চ্যাপ্টার 9 পড়লে পারার কথা। H প্লাস আয়ন যারা দান করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে এই যে H প্লাস হচ্ছে অ্যাসিড, আর এই যে CH3CO মাইনাস দেখতেছি না, CO, এটা হচ্ছে মাইনাস, রাইট। কারণ আমরা জানি কি, যখন বিক্রিয়া হয় তখন প্লাসটা যায় মাইনাসে গেছে, মাইনাসটা যায় প্লাসে গেছে। তাইলে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করলে হবে CH3CONA, CH3CONA কণা, CH3 কণা, অর্থাৎ সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। কারণ এই যে সোডিয়াম ইথানয়েডটা তৈরি হলো, সোডিয়াম ইথানয়েডটা তৈরি হলো, এই সোডিয়াম ইথানয়েডটা আর তৈরি হবে H প্লাস আর OH মিলে পানি তৈরি করে, এটা লিখলাম না। তো এই যে সোডিয়াম ইথানয়েডটা তৈরি হলো আমাদের, এই যে সোডিয়াম ইথানয়েডটা তৈরি হলো, এই সোডিয়াম ইথানয়েডটাকে আমরা সেকেন্ড ফেজে নিয়ে আসবো, সেকেন্ড প্যারায় নিয়ে আসবো। সোডিয়াম ইথানয়েডকে আমরা নিয়ে আসি হচ্ছে সেকেন্ড প্যারায়, ঠিক আছে। সোডিয়াম ইথানয়েডকে আমরা সেকেন্ডে প্যারায় নিয়ে আসি। এই সোডিয়াম ইথানয়েডকে আমরা সেকেন্ড প্যারায় নিয়ে আসি, এবং এখানে আমরা করব কি, আবারও দিয়ে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, আবারও দিয়ে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, একটু ভিন্নতা আছে। এখানে একটু ভিন্নতাকে আমরা এখানে গরম CaO দিয়ে দেব, ঠিক আছে, চূর্ণ করে দিয়ে দেব। এই জিনিসটা যখন দিব, এদের মধ্যে যখন বিক্রিয়া কমপ্লিট হবে, তখন এখানে দেখো, এখানে তৈরি হবে হচ্ছে, এখানে সোডিয়াম প্লাস OH মাইনাস, এখানে CH3, এখানে CH3 মাইনাস, আর এই পুরাটা একটা প্লাস আকারে কাজ করবে, এই পুরাটা একটা প্লাস আকারে কাজ করবে। ডিভাইডেশনটা এভাবে হয়ে যাবে, ডিভাইডেশনটা এভাবে হয়ে যাবে। এই যে NaO, CaO দেওয়ার কারণে এই NaOটা আসবে, এবং এইটা এরা যুক্ত হবে, আর এই CH3 আর H এরা আলাদা হয়ে যাবে, এরা আলাদা হয়ে যুক্ত হবে, এবং এরা তৈরি করবে কি, CH4। এই যে এখানে যে CH3টা দেখতেছি, এখানে এই CH3টা, আর এখানের এই এখানের এই Hটা, এরা মিলে তৈরি করবে CH4, আর সাথে বাই প্রোডাক্ট হিসেবে Na2CO3, সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে, বাই প্রোডাক্ট হিসেবে Na2CO3 তৈরি হবে। এই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন
বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়াটা পুরোটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, পুরোটা থেকে আলাদা করি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি প্রথমে ইথানোয়িক অ্যাসিড নেব, এবং ইথানোয়িক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করলে এখানে সোডিয়াম ইথানয়েড তৈরি হয় এবং পানি তৈরি হয়। ওই সোডিয়াম ইথানয়েডকে নিয়ে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্যালসিয়াম অক্সাইড চূর্ণ করে যে সোডা লাইমটা আছে সেটা দিব, এবং সেটা যদি দিই তখন আমরা দেখি যে CH3 এবং এই সোডা লাইমের যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে যে এই হাইড্রোজেনটা আছে এরা পরস্পর যুক্ত হয়ে CH4 তৈরি করে। আর এখানে কণা যেটা আছে CH3 কণা, কণা, এই কণাটা কি করে সোডিয়াম অক্সাইডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে Na2CO3 সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট তৈরি করে। এখন এই যে সোডিয়াম কার্বনেট তৈরি করছে, এখন তুমি বলো ভাইয়া এখানে কার্বন কোথায় কমলো, কার্বন কই কমলো? একটা জিনিস খেয়াল করো, এখানে কার্বন কয়টা? ইথানোয়িক অ্যাসিড প্রথম যখন অর্গানিক কেমিস্ট্রির জৈব যৌগের হিসাবটা ধরছো তখন কার্বন কয়টা ছিল? 2টা। যখন সোডিয়াম ইথানয়েড রাখছো তখনও কার্বন কয়টা? কার্বন সংখ্যা কয়টা? 2টা। এখন কার্বন সংখ্যা কয়টা? একটা। এখন কার্বন সংখ্যা একটা, অর্থাৎ কার্বন সংখ্যা কি মাইনাস হয়েছে, কমছে? 2টা থেকে একটা হয়েছে, এই জিনিসটা এখানে হয়েছে। কথা বুঝতে পারছি? এখন কার্বন সংখ্যা একটা। তো তুমি এখানে সুন্দরভাবে লিখতে পারো যে CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH3 কণা এবং সোডিয়াম ইথানয়েড, এবং ওইটার সাথে আবার এইটা যোগ করবা, দিলে মিথেন, এবং এটা তৈরি হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এইটা কয়টা স্টার মারবো? আনলিমিটেড স্টার। 5টা স্টার দিই, 5টা স্টার দিই। তো 5টা স্টার দিয়ে দিলাম। পুরা পরীক্ষায় মানে ধইরা নাও আসবেই এরকম একটা কোশ্চেন। ঠিক আছে, ওকে। তো এই হলো আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া স্টেপ ডাউন। এবার আমরা পরের পার্টে দেখবো, সেটা হচ্ছে স্টেপ আপ। তো এখানে এখন তুমি বলতে পারো এইটা অ্যালকেনের প্রস্তুতিতে কেন আসছে ভাইয়া? দেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ফার্স্ট কাজটা কি ছিল? ফার্স্ট কাজ আমরা বলছি কার্বন নাই করার বিক্রিয়া মনে রাখার জন্য। সেকেন্ড কাজটা মানে মেইন কাজটা কি? মেইন কাজ কি কার্বনকে নাই করা? কেন কার্বনকে নাই করবো? কেন কার্বনকে কমাবো? এটার কারণ হচ্ছে যাতে আমরা অ্যালকেন পাই। অর্থাৎ যখন আমাদের বলবে যে এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করো, ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করো, অ্যালকেনের প্রস্তুতি, তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড তৈরি করবো, এবং ওই সোডিয়াম ইথানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড করে আমরা এখানে মিথেন তৈরি করব। এই যে মিথেন তৈরি হইলো না, এই মিথেনটাকে অ্যালকেন না, তাহলে অ্যালকেন প্রস্তুত হইলো না এখানে। এই জিনিসটাই হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই জন্য এটা অ্যালকেনের প্রস্তুতি। এবং এখানে কি আছে, ওই যে ইথানোয়িক অ্যাসিড 2টা কার্বন ছিল, একটা কার্বন হয়ে গেছে, মিথেন হয়ে গেছে, একটা কার্বন। এইটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার কথাবার্তা। এখন দেখো, আরেকটা বিক্রিয়া আমরা দেখব প্রস্তুতিতে। অ্যালকেনের প্রস্তুতিতে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোর প্রস্তুতি অত ইম্পর্টেন্ট না। মেইনলি হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকোহলের প্রস্তুতি, এগুলো একটু বেশি আসে তো প্রস্তুতির মধ্যে আর কি। তো এর পরেরটা হচ্ছে আমাদের ওল্টস বিক্রিয়া। ফ্লোরিয়ান ওল্টস, না বিজ্ঞানী ওল্টস সাহেব এই বিক্রিয়াটা দিয়েছে। ফ্লোরিয়ান ওল্টসটা চিনো? জার্মানির ফ্লোরিয়ান ওল্টস কারেন্টলি লিভারপুলে খেলতেছে। জার্মানির ফর্ম এবার মোটামুটি ভালো, বাট স্লটারব্যাক হয়ে গেছে আউট, দেখা যাক কি হয়। এখন দেখো, তো এই যে ওল্টস বিক্রিয়া, এই ওল্টস বিক্রিয়াটা কি? ওল্টস বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার উল্টা। ফ্লোরিয়ান ওল্টস যে প্লেয়ারটা আছে আমাদের লিভারপুলে খেলে, সে কী করে? সে কিন্তু একটা ক্লাসিক নাম্বার 10 রোলে খেলে, আবার রাইট মিডেও খেলতে পারে। ঠিক আছে, বলটাকে প্রোগ্রেস করে সামনের দিকে নিয়ে যেতে তার মেইন ভূমিকাটা। এইখানে ওল্টস বিক্রিয়াটাও ওই টাইপ, ফরওয়ার্ড রানিং, মানে ফরওয়ার্ড। সে হচ্ছে পছন্দ করে স্টেপ আপ করতে অলওয়েজ পছন্দ করে। অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা যেরকম ছিল স্টেপ ডাউন, ওল্টস বিক্রিয়াটা ঠিক তেমন কি স্টেপ আপ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেমন ছিল স্টেপ ডাউন, ওল্টস বিক্রিয়া তেমন হচ্ছে স্টেপ আপ। তো আমরা এখন এই যে স্টেপ আপ বিক্রিয়াটা দেখি, এটা কি স্টেপ আপ বিক্রিয়া, অর্থাৎ ডিকার্বক্সিলেশনের পুরোটা উল্টা। ওটা ছিল স্টেপ ডাউন, এটা হচ্ছে স্টেপ আপ। এইখানে কি হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা করতাম কার্বনকে নাই করতাম, অর্থাৎ 2টা কার্বন থাকলে একটা কার্বন বানাইতাম। আর ওল্টস বিক্রিয়ায় হয় কি, ওল্টস বিক্রিয়া হচ্ছে কার্বনকে দ্বিগুণ করা হয়, দ্বিগুণ করার বিক্রিয়া।
কার্বনকে দ্বিগুণ করার বিক্রিয়া, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি কি হয় এখানে, আমরা প্রথমে নেই কি অ্যালকাইল হ্যালাইড নিই। অ্যালকাইল হ্যালাইড কীভাবে বুঝলাম এটা অ্যালকাইল হ্যালাইড কী জিনিস ভাই? দেখো আর মানে কি অ্যালকাইল, অ্যালকাইলমূলক, সো আমরা ওইখান থেকে দেখলাম অ্যালকাইল। আর এক্স মানে কি হ্যালাইড, হ্যালোজেন যৌগকে আমরা এক্স বলি, যখন যুক্ত হয়ে যায় তখন ওইটাকে আমরা বিক্রিয়ায় বলি কি হ্যালাইড বলি না, ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড এরকমই, তাহলে হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড নিব এবং সাথে দিব কি, সাথে দিব কি আমরা সোডিয়াম, সাথে দিব আমরা সোডিয়াম, সাথে দিব আমরা সোডিয়াম, ঠিক আছে। এখন এই যে অ্যালকাইল হ্যালাইড নিলাম, অ্যালকাইল হ্যালাইড নিলাম, সাথে দিলাম আমরা সোডিয়াম অথবা পটাশিয়াম, সোডিয়াম অথবা পটাশিয়াম, সোডিয়াম অথবা পটাশিয়াম দিব, সোডিয়াম অথবা পটাশিয়াম। তো সেই ক্ষেত্রে আপাতত সোডিয়াম জানো, সোডিয়াম দিলাম এবং এরপরে আমি এখানে দিলাম কি শুষ্ক ইথার, শুষ্ক ইথার, কি দিব শুষ্ক ইথার। এখন এই যে শুষ্ক ইথার প্রয়োগ দিতেছি, ইথার জিনিসটা কি, ইথার হচ্ছে আমরা যখন আমাদের মাত্রই দেখে একটু আগে দেখাইছি যে ROH মানে কি অ্যালকোহল, আর এই যে এইচটা যদি সরায় দাও আর এখানে যদি তুমি ROR দাও, এইচের জায়গায় আর দিয়ে দাও, তাইলে ওইটা হয়ে যায় ইথার। এরাও কাইন্ড অফ সমগোত্রীয়, একই বৈশিষ্ট্য সম্পন্নকারী, খালি এখানে এইচের জায়গায় আর বসে, ঠিক আছে। এটা হচ্ছে ইথার। তো এই শুষ্ক ইথারের অন্তর্ভুক্তি থাকবে সোডিয়াম থাকবে, অথবা আমরা পটাশিয়ামও চাইলে ইউজ করতে পারি, সোডিয়ামই দিই, সোডিয়াম এবং হচ্ছে শুষ্ক ইথার এবং অ্যালকাইল হ্যালাইড যুক্ত হয়ে কি তৈরি করে, দেখো এখানে এই সোডিয়াম তো প্লাস আয়ন, অবশ্যই অণু থাকুক যাই হোক প্লাস আয়ন তো আছে। হ্যালোজেন কারা, হ্যালোজেন মূল্য কি সবসময় মাইনাস, রাইট, যোজনী এক, তাহলে মাইনাস আয়ন, আর আর এখানে প্লাস। এখানে একটা বিষয় আছে, প্লাস মাইনাসে আমরা কীভাবে ভাঙবো, এই যে আমরা প্লাস মাইনাসে ভাঙতেছি, এই জিনিসটা বুঝবো কীভাবে ভাইয়া, প্লাস মাইনাসের জিনিসটা বুঝবো কীভাবে, একদম সহজ জিনিসটা দেখো, ইএন অর্থাৎ হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, চ্যাপ্টার 4-এ পড়ছি। তড়িৎ ঋণাত্মকতা ক্রম আমরা জানি কি ফন ClCH, অর্থাৎ এদিকে যত যাব তড়িৎ ঋণাত্মকতা ক্রম তত বাড়বে। এটা সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, এটা তারপরে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা লাস্টে। এখন স্বাভাবিকভাবেই Cl, তারপরে ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতা, আবার ফ্লোরিন, এদের তড়িৎ ঋণাত্মকতা কি কার্বন এবং হাইড্রোজেনের চেয়ে বেশি, কার্বন এবং হাইড্রোজেনের চেয়ে বেশি। এবং যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সে কি নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে সে বেশি নেগেটিভ, যে তড়িৎ ঋণাত্মক বেশি সে বেশি নেগেটিভ। আচ্ছা তাহলে এখানে এখন দেখো হ্যালোজেন মৌল আর এর মধ্যে কি আছে CH, হাইড্রোকার্বন বন্ধন আছে। তো হাইড্রোকার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি নাকি হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি? অবশ্যই হ্যালোজেন মৌলগুলো, যার ফলে এইটা হবে নেগেটিভ আয়ন আর ওইটা হবে পজিটিভ আয়ন, এটা হবে নেগেটিভ আয়ন আর এটা হবে পজিটিভ আয়ন, ঠিক আছে। তো আর আবার এখানে যদি H থাকতো তাহলে কিন্তু আবার H হইতো পজিটিভ আয়ন, আর হইতো নেগেটিভ। তো আর এর পজিটিভ এবং নেগেটিভটা কিন্তু ডিপেন্ড করে তোমার আর এর সাথে কে যুক্ত আছে সেটার উপর। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার, এই জিনিসটা ক্লিয়ার, ইএন এর মাধ্যমে এটা লিখে ফেলো, ঠিক আছে, যে ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে আমরা এই যে এখানে প্লাস মাইনাস করতেছি, ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে আমরা এখানে প্লাস মাইনাস করতেছি। তো এখানে এটা প্লাস, তো তুমি এখানে স্বাভাবিকভাবে সোডিয়াম এবং এক্স, সোডিয়াম এবং এক্স মিলে কী হবে সোডিয়াম হ্যালাইড যৌগ তৈরি করবে যে কোনো। এবং এই যে ইথারের এখানে এই একটা আর হবে প্লাস, বাকিগুলো হবে এই আর ও হবে মাইনাস, কারণ ও যেটার সাথে যাবে ও তো একটার সাথে যুক্ত হবে, এখানে তো দুইটা ভাগ করবা, তাহলে ও তো মাঝখানে যে কোনো একটার সাথে যাবে, ও যেটার সাথেই যাবে ও কি বেশি তড়িৎ ঋণাত্মক না, আমাদের ওই যে ফন ClCH যে কথাটা বলছি, তো ওই অনুযায়ী ও কি বেশি তড়িৎ ঋণাত্মক, তাইলে এখানে ও যেটার সাথে যাবে ওইটা কি নেগেটিভ আয়ন হয়ে যাবে, অর্থাৎ কার্বোনায়ন হয়ে যাবে। ভালো কথা, আমরা যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পড়ি, জৈব যৌগে ওই ক্যাটায়নকে বলা হয় কার্বোক্যাটায়ন, কারণ কার্বন যুক্ত থাকে, আর অ্যানায়নকে বলা হয় কার্বানায়ন। ক্যাটায়নকে বলা হয় কার্বোক্যাটায়ন, অ্যানায়নকে বলা হয় কার্বানায়ন। তাহলে কার্বানায়ন হবে এই আরও মাইনাস এবং আর প্লাসটা কি কার্বোক্যাটায়ন হয়ে যাবে। তাহলে এখন স্বাভাবিকভাবেই দেখো এখানে একটা জিনিস সহজ হিসাব, এখানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডে এটা দিচ্ছ জোড়া লাগাইয়া, এখান থেকে তুমি করবা কি এখান থেকে একটা আর নিয়ে যাবা, এখান থেকে একটা আর নিলে হবে কি আর বন্ড আর, অর্থাৎ এখানে অ্যালকেন তৈরি হয়ে গেল।
এখানে অ্যালকেন তৈরি হয়ে গেল। এবার আমরা দেখো এখানে যদি আমরা বিক্রিয়া আকারে দেখি, এটা তো আমরা নর্মালি এমনি বোঝানোর জন্য দিছি, বিক্রিয়া আকারে দেখি, দেখো ধরো যে CH3 CH2 Cl, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, এবং এই ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়ামের যুক্ত করো এবং শুষ্ক ইথার দাও, শুষ্ক ইথার দাও, এখন এখানে কথা আছে, শুষ্ক ইথার দিলে কি হবে, এইখানে এই শুষ্ক ইথারের ফলে এইখানে কি তৈরি হয়ে যাবে, CH3। দেখো আমরা আগেই বলছি এটা কি হয়, কার্বন দ্বিগুণ হয়ে যায়, কার্বন দ্বিগুণ হয়ে যায়, কার্বন দ্বিগুণ হয়, ডাবল হয়ে যাবে। এখানে কয়টা কার্বন আছে, দুইটা, তাহলে এখানে কয়টা হবে, চারটা হবে। এখানে দুইটা থাকলে এখানে চারটা হবে, অর্থাৎ CH3 CH2, ঠিক আছে, এবং আরও দুইটা কার্বন অ্যাড করবা CH2 CH3, ওই যে আর বন্ড আর যদি CH3 CH2 হয়, এটাও CH3 CH2 হবে, অর্থাৎ যেই কয়টা এখানে থাকবে তার দ্বিগুণ হবে। তিনটা থাকলে ছয়টা হবে, দুইটা থাকলে চারটা হবে, একটা থাকলে দুইটা হবে, ঠিক আছে, কার্বন সংখ্যা বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমাদের ইথাইল ক্লোরাইড থাকে, তাহলে এখানে হবে কি ইথেন, না এখানে হবে প্রোপেন, সরি বিউটেন, এখানে হবে কি বিউটেন। কথা বুঝতে পারছি, ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো এইটা একটু মাথায় রেখো, এটা পরীক্ষার হলে MCQতে অনেক আইসা পড়ে, সংক্ষিপ্ত প্রশ্নে কম আসে, কিন্তু সৃজনশীলে উদ্দীপকে এটা নিয়ে প্যাচ দিয়ে দেবে, সৃজনশীলে উদ্দীপকে এটা নিয়ে প্যাচ দিয়ে দেবে। ধরো শুষ্ক ইথার দিয়ে দিল প্রভাবক হিসেবে, তখন তুমি করবা কি, বুঝবা না, এই জায়গায় কিছুই দেয়নি, এই জায়গায় দিছে বিউটেন, তো তুমি এখানে কি কি লিখবা বুঝতেই পারবা না। তো তুমি সুন্দর মতো এখানে বুঝবে যে বিউটেন, তাহলে তার এখানে অর্ধেক হবে ইথাইল ক্লোরাইড হবে বা ইথাইল ব্রোমাইড হবে, যেটা ইচ্ছে সেটাও। জিনিসটা বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে, একদম একদম ক্লিয়ার। ওকে, জিনিসটা যদি একদম ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এবার দেখব যে এই উডস বিক্রিয়া এখানে পরে তোমার যা হওয়ার হয়েছে, ঠিক আছে। এখানে উডস বিক্রিয়া আমরা বুঝতে পারলাম যে কার্বনকে দ্বিগুণ করার বিক্রিয়া, কার্বনকে দ্বিগুণ করার বিক্রিয়া, যেখানে স্টেপ আপ করতে হয়, স্টেপ আপ করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেনের প্রস্তুতি, এই হচ্ছে আমাদের অ্যালকেনের প্রস্তুতি। এবার আমরা যাব হচ্ছে অ্যালকেনের বিক্রিয়ায়। অনেক তো প্রস্তুত করলাম, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলাম, উডস বিক্রিয়া করলাম, অ্যালকেন থেকে করলাম, একটা লেস ইম্পর্ট্যান্ট কার্বন ডাইঅক্সাইড থেকে করলাম। আচ্ছা, তো এখন করবো অ্যালকেনের বিক্রিয়া। অ্যালকেনের বিক্রিয়া আমাদের বইতে আসলে অত বেশি নাই, দুইটা আছে খালি, দুইটা আছে, দুইটা কি, কারণ অ্যালকেন তো সম্পৃক্ত হাইড্রোকার্বন, এক কার্বন একটা বন্ধন বিশিষ্ট, সে তো চাইলে সহজে সবার সাথে বিক্রিয়া করতে চায় না অত বেশি, ঠিক আছে, প্যারাফিন টাইপের আর কি, তো আকর্ষণ হয় না, আকৃষ্ট হয় না। তো এই যে অ্যালকেনের বিক্রিয়া, এই অ্যালকেনের বিক্রিয়া কী হয়, অ্যালকেনের বিক্রিয়ায় সে হচ্ছে আমাদের দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া, একটা হচ্ছে দহন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া, দহন বিক্রিয়া। আসলে আমরা ক্লোরিনেশন বিক্রিয়াটা দেখি। অ্যালকেনের ক্লোরিনেশন বিক্রিয়া, কোনো কিছুর সাথে নেশন লাগাই দিলে মানে বুঝতেছি যে এটা যুক্ত করতে হবে, কোনো কিছু নেশন লাগাই দিছে, এর উপর আবার ক্লোরিন দিছে, মানে ক্লোরিন যুক্ত করার বিক্রিয়া। এটা মানে কি, ক্লোরিনেশন বিক্রিয়া মানে কি, ক্লোরিন যুক্ত করার বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়া কি, Cl2 যুক্ত করব, এবং আরেকটা বিষয় আছে, ধাপে ধাপে হাইড্রোজেন কমবে, Cl2 যুক্ত করব, তাহলে বাড়বে কি, ক্লোরিন, হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে। আবার আরেকটা কি, সেটা হচ্ছে আমাদের ইউভি রশ্মি প্রভাবক। ইউভি রশ্মির প্রভাবক, Cl2 যুক্ত করব, হাইড্রোজেন কমবে, ক্লোরিন বাড়বে ইউভি রশ্মির উপস্থিতিতে। এইটা হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়ার থিম। আসো কীভাবে হয় শুরু করি। প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা নেই মিথেন, হাইড্রোজেন 4টা, এর সাথে যুক্ত করব কি, Cl2 যুক্ত করব, মাত্রই বললাম যে Cl2 যুক্ত করব, করছি Cl2, ফাইন। এখানে আমরা তাপমাত্রা প্রভাবক হিসেবে দেব কি,
ইউভি, সূর্যের আলোকের উপস্থিতি, ঠিক আছে, এই সূর্যের আলোকের উপস্থিতি, সেখান থেকে ইউভি রশ্মি আসে, তো ইউভি রশ্মির উপস্থিতি, ইউভি রশ্মির উপস্থিতিতে এখানে কি তৈরি হবে, আমি বলছি কি একটু আগে একদম সহজ করে দিচ্ছি, দেখো হাইড্রোজেন কমবে ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে ক্লোরিন বাড়বে, হাইড্রোজেন কমবে ক্লোরিন বাড়বে, তো জিনিসটা একদম সহজ, দেখো কি হয়েছে, এখানে হাইড্রোজেন 4টা আছে, এখানে হাইড্রোজেন কয়টা হবে, একটা কমে যাবে, এখানে কি কোনো ক্লোরিন যুক্ত আছে CH4 এর সাথে, নাই, তাহলে এখানে একটা ক্লোরিন অ্যাড হবে, এবং ওই যে যে এখান থেকে একটা হাইড্রোজেন কমছিল, দেখো CH4 না, CH4 তো এখানে যদি এটাকে ভাঙাও, ভালোভাবে ভাঙাও, তো এখানে অ্যাকচুয়ালি আছে কি Cl বন্ড Cl অবস্থায় আছে, হ্যাঁ, এইটাকে বলে সুষম বিভাজন, দুইটা সেম জিনিস, কি করব, একটারে প্লাস ধরবো একটারে মাইনাস ধরবো, এখন তার তরিৎঋণাত্মকতার হিসাব করতে পারবো না, একটারে প্লাস ধরবো একটারে মাইনাস ধরবো, এইখানে CH3 কে আর এটাকে ভাঙবো হচ্ছে এইভাবে, CH3 মাইনাস, ওই যে একটু আগে বলছি H প্লাস, এমনি ভাঙাইছি, একটু আগে বলছিলাম না যে আর বন্ড H যদি হয় তাহলে H হবে প্লাস আর হবে মাইনাস, উল্টা হবে, কারণ হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা অবশ্যই আর এর এই কার্বনের চেয়ে কম, তো এখানে হয়েছে কি H প্লাস, তো এই যে H প্লাস আর ক্লোরিন মিলে এখানে তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই যে CH3 মাইনাস আর এই যে Cl মিলে তৈরি হবে CH3Cl, CH3 মাইনাস আর Cl মিলে তৈরি হবে CH3Cl, হাইড্রোজেন একটা কমলো, ক্লোরিন একটা নতুন করে অ্যাড হলো, বাড়লো অর্থাৎ, এবার আসো পরের ধাপে, একটা ধাপ গেল, পরের ধাপ, তো এই জিনিসটা ও নামকরণটা ইম্পর্টেন্ট, তো এটা হচ্ছে মিথেন, আমরা জানি, হ্যাঁ, এইটাকে দেখো ক্লোরিন কয়টা আছে, একটা, আমরা কেমিস্ট্রি গণনা কি পড়ছিলাম, মনো ডাই ট্রাই, তাহলে একটা ক্লোরিন মানে মনোক্লোরোমিথেন, নামকরণ কিন্তু ইম্পর্টেন্ট এই বিক্রিয়ার ক্ষেত্রে, নাম দিতে হবে মনোক্লোরোমিথেন, মনোক্লোরোমিথেন। এবার দেখো CH3Cl, এটার আবার নাও, আবার নিয়ে আবার ক্লোরিন দাও, এটা একটা পর্যায়ক্রমিক বিক্রিয়া, এটা পর্যায়ে ধাপে ধাপে আস্তে আস্তে যতক্ষণ না হাইড্রোজেন কমতে কমতে শেষ হয়ে যাবে, ক্লোরিন বাড়তে বাড়তে পুরোটা ভরে যাবে, তো এখানে আবার ইউভি দাও, আবার ইউভি দাও, এবার একদম স্ট্রেইট, হাইড্রোজেন কমায় ফেলো, 3টা ছিল 2টা হয়ে যাবে, ক্লোরিন একটা ছিল 2টা হয়ে যাবে বেড়ে, ঠিক আছে, একটা কমছে একটা বাড়ছে, আবার এই পাশে HCl, ঠিক আছে, এটারে বলি ডাই ক্লোরো মিথেন, ডাইক্লোরোমিথেন, আবার এখানে CH2Cl2, এখানে আবার ক্লোরিন যুক্ত করো, আবার ইউভি রশ্মি দাও, আবার এখানে দেখো হাইড্রোজেন কমে যাবে, CH2 ছিল CH হয়ে যাবে Cl2 ছিল Cl3 হয়ে যাবে, এবং এই জিনিসটা CHCl3 যেটা হচ্ছে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্মও বলা হয়, ক্লোরোমিথেন, এটা ক্লোরোফর্মও বলা হয়, যেটা আমরা ইউজ করি আমরা ক্লোরোফর্ম। আচ্ছা, এখন দেখো ট্রাইক্লোরোমিথেন, এখন এই ট্রাইক্লোরোমিথেনকে আবার দাও ক্লোরিনের সাথে, এবং আবার ইউভি রশ্মি দাও, এখানে তৈরি হবে কি একদম দেখো, হাইড্রোজেন একটা ছিল কইমা এখন নাই, নিঃশেষ হয়ে গেছে, ক্লোরিন 3টা ছিল বাইরা 4টা হবে, CCl4 এবং HCl, এবং এই যে CCl4 এইটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেনও বলা যায়, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন, ওই যে 4টা আছে তাই টেট্রাক্লোরাইড, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ক্লোরিনেশন বিক্রিয়ার ধাপ, পর্যায়ক্রমিক ধাপ, এবং এটা পরীক্ষার হলে আসার সম্ভাবনা খুব ভালো, এটাও একটা 4 স্টার টপিক, ঠিক আছে,
CH4 থেকে মিথেন থেকে মনোক্লোরোমিথেন, তারপরে ডাইক্লোরোমিথেন, তারপরে ট্রাইক্লোরোমিথেন এবং লাস্টে কার্বন টেট্রাক্লোরাইড। হাইড্রোজেন প্রত্যেকটার থেকে দেখো এখানে হাইড্রোজেন 4টা ছিল 3টা হয়েছে, 3টা ছিল 2টা হয়েছে, 2টা ছিল 1টা হয়েছে, 1টা ছিল বাদ হয়ে গেছে। ক্লোরিন 1টা ছিল 2টা হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে, মানে ক্লোরিন বাড়ছে, হাইড্রোজেনের জায়গা নিয়েছে, হাইড্রোজেন কমতে রয়েছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এই বিক্রিয়ার মেইন ধাপ। এখন ফান ফ্যাক্টটা হচ্ছে আমরা তো এখানে ইউভি রশ্মি ইউজ করি না, এখানে ইউভি রশ্মি ইউজ করি না। এখন এই যে ইউভি ইউজ করতেছি, এই যে ইউভি রশ্মি ইউজ করতেছি, এই ইউভি রশ্মির ফলে হয় কি জানো? এই ইউভি রশ্মির ফলে হয় যে আমাদের এই যে বিক্রিয়াটা মিথেন থেকে এক নিঃশেষে এইখানে এসে পড়ে, একদম এক নিমিষে, মানে বিক্রিয়াটা খুব দ্রুত হয়। বিক্রিয়ার গতি হচ্ছে অতি দ্রুত, বিক্রিয়ার গতি অতি দ্রুত, বিক্রিয়ার গতিটা প্রচুর বেশি দ্রুত হয়। মানে তুমি এই CH4 মিথেন দিয়ে ক্লোরিন দিয়ে তুমি ইউভি দিবা, চোখের নিমেষে তুমি দেখবা যে এখানে চলে আসছে। এখন তোমাদের এসএসসি লেভেলে এই বিক্রিয়াটা এমনি এমনি ভাগে ভাগে ডিপার্টমেন্ট করে দিয়েছে, মনে হচ্ছে যে একটার পর একটা এভাবে মনে হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা মানে খুব দ্রুত সময়ের মধ্যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে এখানে চলে আসে। তো তুমি মাঝখানের এই স্টেপগুলো তুমি দেখতে পাবা না, সত্যি কথা বলতে তুমি মাঝখানের স্টেপগুলো দেখতে পাবা না। মাঝখানে যে এই স্টেপগুলো হয়েছে, এই স্টেপগুলো হয়েছে, এই স্টেপগুলো তুমি দেখতে পাবা না। দেখবে যে এখান থেকে একবারে এটা তৈরি হয়ে গেছে। যখন ল্যাবে পরীক্ষা করতে নেবে এটা বসাইবা, এটা বসানোর পরে ইউভি রশ্মি দিবা, দেখবা যে চোখের নিমিষে এই কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়ে গেছে। মাঝখানে এই ধাপগুলো দেখতেই পাবো না। এখন মাঝখানে এই ধাপগুলো তো বিজ্ঞানীদের দেখতে হবে, মাঝখানে কী কী ধাপ হয়েছে, সেই জন্য কী করতে হবে, সেই জন্য হচ্ছে CH4 Cl2 প্রতিটা ধাপ দেখার জন্য তারা করছে কি এখানে, আচ্ছা এখানে আলাদা করে দেখার দরকার নেই, প্রতিটা ধাপ করার জন্য করছে কি এখানে ইউভি দিলে কি হয়, আমি বলছি কি ইউভি দিলে ইউভি রশ্মির ফলে বিক্রিয়ার গতি অতি দ্রুত, যে CH4 থেকে CCl4 এর মাঝের ধাপ আমরা দেখতে পাই না। CH4 থেকে CCl4 এর মাঝের ধাপ আমরা দেখতে পারি না, CCl4 এর মাঝের ধাপ আমরা দেখতে পারি না। তো এই হচ্ছে আমাদের ইউভি রশ্মির ফলে বিক্রিয়ার গতি এত বেড়ে যায় যে CH4 থেকে CCl4 এর যে মাঝের ধাপগুলো আমরা দেখতে পাই না। এখন আমি মাঝের ধাপগুলো দেখতে চাই, আমার আগ্রহ ভিতরে কি হয় বিক্রিয়ার মধ্যে, বিক্রিয়াটা যে আমি দেখলাম বিক্রিয়ার মাঝামাঝি স্তরে, ধরো যে চা দিচ্ছি আমি বসাইছি, বসার সাথে সাথে চা হয়ে গেছে, এটা তো আর সম্ভব না, ধরো হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এর মাঝখানে কী হয়, পানি যে ফুটে কী কী দশায় আসে, কী কী পরিণতি হয়, কোন দশায় কীভাবে থাকে, এটা আমি দেখতে চাই। তখন কী করব, এইখানে আমি বিক্রিয়াগুলোকে স্টপ করে দিতে হবে, ভাঙতে হবে, বিক্রিয়াগুলোকে ভাঙতে হবে, অর্থাৎ হচ্ছে যে এক ইয়েতে বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। সেটা কি, এখানে এই যে ইউভি ব্যবহার করছিলাম না, এই ইউভি জায়গায় জাস্ট আমরা দেব প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। যখন আমরা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দেব, বিক্রিয়ার গতি তখন স্লো মন্থর হয়ে যাবে এবং CH4 থেকে CH3Cl এটা তৈরি হবে। আবার আমরা ইউভি সরাই দেব, ইউভি সরাই দিয়ে আবার এখানে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিব, আবার এখানে CH2Cl2 অর্থাৎ ডাইক্লোরোমিথেন তৈরি হবে, এটাও আমরা দেখতে পাবো। আবার ধরো যে এখানে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট ইউজ করব, আবার দেখবো যে এখানে পরের ধাপ, এবং আবার লাস্ট ধাপটা, মানে 4টা ধাপে বিক্রিয়াটা যদি তুমি ধাপ কিন্তু এখানে 4 ধাপে হয়, কিন্তু এত দ্রুত হয়, এত নিমিষে হয় ইউভি রশ্মি দিলে যে তুমি CH4 দেওয়ার সাথে সাথে পরীক্ষাগারে দেখবা যে CCl4 তৈরি হয়ে গেছে, একদম সাথে সাথে তৈরি হয়ে যায়। এখন তুমি এটা সাথে সাথে তৈরি করতে চাচ্ছ না, তুমি মাঝখানে কী হয় এটা দেখতে চাচ্ছ, তখন কী করবা, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিলে বিক্রিয়াটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হবে বলতে কি, এইটা থেকে এইটা তৈরি হবে, তুমি এটা দেখতে পারবা, প্রত্যেকটা ধাপ তুমি আলাদা আলাদা করে দেখতে পারবা। ঠিক আছে, তো এই প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটকে বলা যায় হচ্ছে কি ক্যাসেমিরো, বা পাসিং লাইন ব্লক করে কারা কারা, বুস্কেট, যারা হচ্ছে পাসিং লাইন ব্লক করে দেয়, এমন জায়গা ই করে ফেলে, তো এইরকম আর কি পাসিং লাইন ব্লক করে ফেলে, এই ধাপগুলো ব্লক করে ফেলে, ব্লক করে প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা করে দেখতে পাবা।
আলাদা আলাদা করে দেখতে পারো। পুরো বিক্রিয়া যে এক নিমিষে টান দিয়ে একদম ফুল স্পিডে যে বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে এইটাকে স্লো করে ফেলবে, ধাপটাকে ব্রেক করে ফেলবে এই প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। এবং এইটার কাজ তুমি সামনেও দেখতে পাবা, যখন আমরা অ্যালকিনের প্রস্তুতি করব সেখানে দেখবো যে আমাদের অ্যালকাইন থেকে কিন্তু অ্যালকিন তৈরি করা যায় না, সরাসরি তুমি তৈরি করতে। তুমি যদি নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন থেকে যেরকম অ্যালকেন তৈরি করছো, এক ধাপ নিচে আনছো, তুমি অ্যালকেন থেকে পারবা না। এটা তোমাদের বইতে দিচ্ছে ঠিক আছে, বাট এটা হয় না। তো এটার জন্য কী করতে হয়, সেটার জন্য প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিতে হয়। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিলে হয় কি, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হয়, মাঝামাঝি অবস্থা পাইবা তুমি, নাহলে তুমি ডাইরেক্ট অ্যালকেনে চলে যাবা, ডাইরেক্ট অ্যালকেনে চলে যাবা। তো এই হচ্ছে পুরো জিনিসটা, কথা বুঝতে পারছি, এই হচ্ছে পুরো জিনিসটা। তো এইখানে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়ার পুরো ধাপটা বুঝতে পারছি। এখন পরীক্ষার হলে আমরা কি প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিব নাকি ইউভি রশ্মি দিব? অবশ্যই 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 ইউভি দিবা, অবশ্যই ইউভি দিবা। তোমাকে তো বলে নাই পরীক্ষার হলে যে তুমি প্রতিটা ধাপ আলাদা করে দেখাও, মানে আলাদা করে তো দেখাইবে তুমি, পরীক্ষার হলে তো তোমাকে বলে নাই যে তোমাকে প্রতিটা ধাপ দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তোমার এখানে করতে হবে কি, পুরাটা ইউভি দিবা। তুমি এটা দিবাই না, এটা জাস্ট জেনে রাখো সুবিধার্থে যে প্রতিটা ধাপ আলাদা আলাদা করার জন্য তখন প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিতে হয়, যে তুমি প্রত্যেকটা ধাপ আলাদা করে দেখতে চাও, এদের মাঝখানে কি হয় প্রতিটা দশা দেখতে চাইলে এটা দিবা। নাইলে তুমি ইউজ করবা কি, নাইলে তুমি ইউজ করবা হচ্ছে ইউভি। সো ইউভি ইউজ করতেই হবে, অবশ্যই ইউভি ইউজ করবা, কিন্তু জেনে রাখার জন্য প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। তো এখানে অবশ্যই তুমি যদি, আচ্ছা ভালো কথা, তোমাকে যদি বিক্রিয়ায় এমসিকিউতে মাঝে মধ্যে এরকম আইসা পড়ে ট্রিকি এমসিকিউ দিতে, যে ধরো যে এই বিক্রিয়া মাঝামাঝি কোনো কিছু একটা অংশ দিয়ে দিল, ধরো এই অংশটা দিয়ে দিল, এই অংশটাই দিয়ে দিল, তখন কিন্তু তুমি যদি প্রভাবক কী করতে ফেলে, তখন কিন্তু প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট অনেক সময় উদ্দীপকই দিয়ে দেয় বা এমসিকিউতে দিয়ে দেয়। তো তখন ভরকানো যাবে না, এই জন্য এটা বলে রাখলাম। নাইলে তুমি সবসময় ইউভি ইউজ করবা, ঠিক আছে? সবসময় ইউভি ইউজ করবা, তোমাদের 9-10 লেভেলে ইউভি ইউজ করবা। এটার মানে মেইন কথা হচ্ছে যে তুমি CH4 থেকে এই যে CCl4 যে তৈরি হয়, এটা এক নিমিষে তৈরি হয়ে যায়, তুমি এটাকে ব্রেক করার জন্য তুমি এটা ইউজ করছো, শেষ, ফাইনাল কথা হয়। তাহলে ক্লোরিনেশন বিক্রিয়া নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের অ্যালকেনের মেইন যে মেজর বিক্রিয়াটা সেটা শেষ। এবার লাস্ট একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে দহন বিক্রিয়া। আসো দেখি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার মানে কি, দহন কথাটার মানে কি, দহন একটা মুভি আছে, বাংলা মুভি, সিয়াম আহমেদ সম্ভবত ছিল নায়ক, ওই আগুন বাসে আগুন ধরাই দিছিল, রাইট? আগুন, আগুন কথাটা, দহন মানে কি, দাহ্য করায়, যেসব পদার্থ দাহ্য করে, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। অক্সিজেন করে কি, আগুন ধরায় দেয় না? অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কিন্তু আগুন ধরে যায়, জানো? আগুন ধরে যায় মাঝে মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে আগুন ধরে যায়, অনেক ক্ষেত্রে। তো এই অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া, দহন বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। এখন এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া এখানে কি হয়, এখানে একদম ইজি। তুমি হচ্ছে মিথেন নাও, ধরো যে কোনো প্রাকৃতিক গ্যাস মিথেন, এই যে আগুন ধরে কেমনে এটা দেখাইতেছি, প্রাকৃতিক গ্যাস মিথেন নাও, মিথেনে তুমি যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দাও, অক্সিজেনের সাথে বিক্রিয়া দাও, তাপ করে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে। আমাদের চুলার গ্যাসে, চুলা আছে না, গ্যাসের চুলা, গ্যাসের চুলার কিন্তু প্রাকৃতিক গ্যাস থাকে, ওই গ্যাসের মধ্যে আমরা করি কি, ওই যে যখন চালাই তখন হচ্ছে অক্সিজেনের সাথে বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করার মতো সুযোগ করে দিই, বাতাসের সাথে অক্সিজেনের সাথে মিথেন প্রাকৃতিক গ্যাস বিক্রিয়া করলেই চট করে আগুন ধরে যাবে। আগুন ধরবে কি বলতে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আগুন ধরলে আমরা জানি ওই যে পুড়ে, পড়লে কি হয় আমরা জানি কি, বাতাসে যখন, বায়ুতে যখন কোনো কিছু পুড়ে ধোঁয়া বের হয়, তখন ওই ধোঁয়া থেকে কী উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সাথে কি আসবে, সাথে কি আসবে, সাথে আসবে হচ্ছে জলীয় বাষ্প, সাথে আসবে জলীয় বাষ্প। এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, সাথে আসবে জলীয় বাষ্প, আর একটুখানি তাপ, তাপ অনেক, একটুখানি না অনেক, তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে অনেক। তো এই হচ্ছে পুরো জিনিসটা দহন বিক্রিয়া, ঠিক আছে? তো মেইনলি হচ্ছে দহন বিক্রিয়া অত ইম্পর্টেন্ট না, মিথেন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আর হচ্ছে তোমার যে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, এই জিনিসটাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া হয়, এই জিনিসটা আমাদের দহন বিক্রিয়া হয়, এখানে টু। তো দহন বিক্রিয়া হয়, ঠিক আছে? দেখো এই হচ্ছে আমাদের পুরো মেকানিজমটা। তাহলে আমাদের এই হচ্ছে পুরো কথাটা, দহন বিক্রিয়া। তো লাস্ট এই দহন বিক্রিয়াটা দেখলাম আমরা। এবার আমরা যদি পরের পেজে যাই,
অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের বিক্রিয়া, প্রস্তুতি, পরিচয় সব কিছু দেখলাম, নামকরণ দেখলাম, অ্যালকাইল মূলক দেখলাম, জৈবযৌগের ইতিহাস দেখলাম, সমগোত্রীয় শ্রেণী দেখলাম, কার্যকরী মূলক দেখলাম, সব কিছুই মোটামুটি জৈবযৌগের ফার্স্ট পার্টে যা যা পড়া উচিত বইয়ের থেকে যে এমসিকিউ পার্টগুলো ওইগুলো আমরা দেখলাম। এইবার আমরা দেখব হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন, অ্যালকিনের যেই সব কিছু এই। তো আজকের মতো এটুকুই তোমাদের জন্য। আমি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অন্যান্যগুলো সব কিছু প্লেলিস্ট আকারে এই ভিডিওটা মানে এই চ্যাপ্টারের প্রতিটা টপিক তোমাদের কভার করার আমি চেষ্টা করব, হোক বইয়ের ভিতরে বইয়ের বাইরে। আমরা মনে করি বইয়ের ভিতরে তো নাই, তাহলে কিভাবে আসবে। একটা কথা হচ্ছে যে তোমাদের বইয়ের ভিতরে অনেক কিছুই নাই, কিন্তু পরীক্ষায় ওগুলো ঠিকই আসে, তখন তোমরা হা করে তাকায় থাকো। তোমাদের বইয়ের ভিতরে কিটোন বলতে কোনো শব্দই নেই, অথচ পরীক্ষার হলে কিটোন নিয়ে কত কিছু এসে পড়ে। তো তুমি কী করবা? এই জন্যই বলতেছি যে তোমাদের A to Z পুরো টপিকটা আমি কভার করার চেষ্টা করতেছি। এই প্লেলিস্টটা তোমরা সব কিছু পাবে এবং আমাদের সাথে যুক্ত থাকো। আজকের মতো এতটুকুই, যে সম্পৃক্ত হাইড্রোকার্বন পুরোটা কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট ক্লাসে তোমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতি, বিক্রিয়া এবং অন্যতম ওই যে টপ 3 গুরুত্বপূর্ণের মধ্যে একটা, যেটা প্রশ্ন আসেই প্রতি ব্যাচে, সেটা হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা, বেয়ার টেস্ট, ব্রোমিং টেস্ট। এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। সো ততক্ষণ আমাদের সাথেই থাকো সবাই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।